হ্যাঁ, শুভ সকাল। আচ্ছা, আমরা স্মোক ডিটেক্টর কিভাবে বসাতে হয় এটার একটা নিয়ম কানুন দেখেছি। আমরা দেখেছি যে কত দূর পর পর বসাতে হয়, প্লাস ছাদের উপর থেকে কতটা উম, নিচে নামানো যায়, প্লাস এই আহ, কতটা নিচে নামানো নিষেধ। এই যে এটা হলো কত নিচে নামানো দরকার, এটা হলো কত নিচে নামানো নিষেধ। 0.6 মিটার এর নিচে নামানো উচিত না, এই ধরনের রুল টুল দেখেছিলাম। এবার আসছে হিট ডিটেক্টর। তো প্রথমে আসি যে স্মোক ডিটেক্টরের পরে হিট ডিটেক্টর লাগবে কেন, এটা হচ্ছে একটা বিষয়। ওকে, স্মোক ডিটেক্টর কি করে? স্মোক ডিটেক্টর হচ্ছে, বলেছি যে ওখানে কিন্তু দুই ধরনের আছে। একটা হচ্ছে আয়োনাইজেশন টাইপের, আর একটা হচ্ছে ফটো ডিটেক্টর টাইপের। তো এখন আসলে বিষয়গুলি কি, আমরা কিন্তু এর কেমিক্যাল প্রপার্টি ফিজিক্যাল প্রপার্টি নিয়ে তেমন কিছু জানি নাই। তো আমরা যদি ওটাকে একটু আবার ডিসকাস করি, সে এইটা হচ্ছে মুখটা। এখন মুখের মধ্যে আমার এখানে ছিদ্রগুলি থাকে, তোমরা দেখেছো যে এটা মুখের মধ্যে ছিদ্র থাকে। হয়তো এই যে গ্রিডগুলি আঁকলাম, এটার মধ্যে হয়তো বিভিন্ন জায়গায় একটা দুটো করে ছিদ্র আছে। এখন এই ছিদ্র দিয়ে যখন স্মোকের পার্টিকেলটা ঢুকে, স্মোকের পার্টিকেল মানে ধোঁয়া, যেটা ধোঁয়া যখন ঢুকে, ছিদ্র থাকলে সেখানে কিন্তু বাতাস ঢুকবেই, ধোঁয়া থাকলে ধোঁয়া ঢুকবে। এখন বাতাস ঢুকলে ওটা যদি ফটো ডিটেক্টর টাইপের হয়, তাহলে একটা ডিটেক্টরের একদিকে রিসিভার, একদিকে থাকে ট্রান্সমিটার। ট্রান্সমিটার থেকে রিসিভারে একটা সিগন্যাল যাইতে থাকে, ওটার মধ্যে যদি বাতাস থাকে তাহলে সিগন্যাল যেই পরিমাণে রিস করে, এটা ধোঁয়া গেলে সিগন্যাল ওই পরিমাণে রিস করে না, মানে ধোঁয়ার পার্টিকেলে ওই সিগন্যালটা বাধা পায়, তখন সে আসলে সিগন্যাল বাজায় দেয়। এটা হলো ফটো ডিটেক্টর টাইপের। আয়োনাইজেশন টাইপের হচ্ছে যে আয়ন, ওর মধ্যে একটু ফটো ডিটেক্টর না থেকে একটা কেমিক্যাল টাইপের জিনিস থাকে, যখন আয়োনাইজেশন হচ্ছে একটা কেমিক্যাল প্রসেস আমরা জানি। তো ধোঁয়ার পার্টিকেলগুলি যে ওই আয়োনাইজেশন প্রসেসে পার্টিসিপেট করে, সেখান থেকে আয়নের সংখ্যা কম বেশি হয়ে যায়। নর্মাল অবস্থায় যা থাকে এটা ধোঁয়াটাকে, আমরা যদি সংক্ষেপে বলি যে তাহলে স্মোক ডিটেক্টরটা আসলে একটা কাজ করে ফিজিক্যাল প্রসেসে, যেটা হচ্ছে ফটো ডিটেক্টর টাইপের, আর একটা হচ্ছে কেমিক্যাল প্রসেসে। কারণ ইউ নো দ্য ডিফারেন্স অফ ফিজিক্স এন্ড কেমিস্ট্রি, একটা ইন্টারনালি বিক্রিয়া ঘটায় আর একটা বিক্রিয়া না ঘটায় করে। তো ফটো ডিটেক্টর যেটা, সেটা হচ্ছে ফিজিক্যাল টাইপের, আর যেটা আয়োনাইজেশন টাইপের, এটা কেমিক্যাল টাইপের। আশা করি যে ওর ভিতরের বিস্তারিত ফিজিক্যাল আর কেমিক্যাল প্রক্রিয়া বর্ণনা না দিলেও এতটুকু থেকে তোমরা বুঝতে পারলা যে ওটা হচ্ছে স্মোক ডিটেক্টরের ওয়ার্কিং প্রিন্সিপাল। প্রশ্ন হচ্ছে এরপরে হিট ডিটেক্টর কেন লাগবে বাড়িতে। আচ্ছা, এবার বলি যে ধরো একটা কিচেন এরিয়া বা ক্যান্টিন এরিয়া বা যেসব জায়গায় কুকিং হয়, এইসব এরিয়া থেকে নর্মালি আমার যে স্মোকটা বেরোবে, এই স্মোকটা যেয়ে কিন্তু ওই ধরনের ডিটেক্টরে সমস্যা করবে, ফলস অ্যালার্ম বাজিয়ে দিবে। বোঝা গেল? কারণ যে স্মোকের পার্টিকেলটা আগুন থেকে আসছে, মানে ডেঞ্জারাস বা হ্যাজার্ডাস ফায়ার থেকে আসছে, নাকি এখানে আমরা যেটা দেখতেছি যে চুলার আগুন, যেটা নিরাপদ, আই মিন এটা তো আমার কুকিং প্রসেসে লাগতেছে, সেখান থেকে আসছে, বা আগের কালে বাড়িতে ফায়ার প্যালেস থাকতো, বিশেষ করে ঠান্ডার দেশে, সেখান থেকে ধোঁয়া আসতেছে, এই জিনিসটা তো ডিটেক্টর বুঝবে না, ডিটেক্টরের পক্ষে এটা বোঝা সম্ভব না। সো ইফ স্মোক ডিটেক্টর ওইসব জায়গায় যদি প্লেস করা হয়, তাহলে ফল অ্যালার্ম বাঁচতে থাকে। সে কারণে রুল বলে যে ওইসব জায়গায় হিট ডিটেক্টর দিতে হবে, ওখানে স্মোক ডিটেক্টর দেওয়া যাবে না। একদম ক্লিয়ার যে যেখানে ধোঁয়া টোয়ার উৎস আছে সেখানে ওটা দেওয়া যাবে না, তো ওখানে দিতে হবে হিট ডিটেক্টর। এখন হিট ডিটেক্টর আবার দুভাবে কাজ করে। ওই স্মোক ডিটেক্টর যেমন দুভাবে কাজ করে তোমরা দেখলা, হ্যাঁ, আয়োনাইজেশন টাইপ আর হচ্ছে ফটো ডিটেকশন টাইপ, ঠিকভাবে হিট ডিটেক্টর আবার দুভাবে কাজ করে। এটা চেহারাটাও ভিন্ন, দেখো ওটা হচ্ছে ওই যে এসব জায়গাতে ধোঁয়া উঠে আর কি। আমি বটম ভিউ দিচ্ছিলাম, তো এই জন্য কেটে কেটে আমি গ্রিড করে দেখালাম যে গ্রিডের মধ্যে দিয়ে বিভিন্ন গ্রিডের একটা একটা করে ছিদ্র থাকে আর কি। তো এই যে এটা তল থেকে দেখছি বিভিন্ন এরকম ফাঁকা ফাঁকা দাগ আছে,
ওটার মধ্যে দিয়ে, কিন্তু এখানে কিন্তু ধোঁয়া ওঠে না, এখানে খোদ হিটটা সে ডিরেক্টরে, ইউনো দ্য ইউনিট অফ হিট, এটা হচ্ছে কিলো জুল বা জুল যাই বলো, জুলে অনেক চলে আসে থেকে কিলো জুলে লেখা হয়। ইট ইজ নট টেম্পারেচার ডিটেক্টর, মনে রাখবে, ইট ইজ নট টেম্পারেচার ডিটেক্টর, ইট ইজ হিট ডিটেক্টর। তো এই যে দুইটা পদ্ধতিতে কাজ করে, একটা হচ্ছে যে বলছি হিট ডিটেক্টর, কিন্তু সে হিট ডিটেক্টও করে, কিন্তু হিটের একটা লেভেলে ওঠার পর তখন ওখানে যে আমরা টেম্পারেচার পাই, ওইটা রিচ করলেই সে বেজে ওঠে। এটা হলো এক পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে যে রেট অফ চেঞ্জ, মানে কিছুক্ষণ আগে কত ছিল এখন কত আসছে। প্রথম যেটা বললাম ওটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, দ্বিতীয় যেটা বললাম এটা হচ্ছে রেট অফ চেঞ্জ। এই দুই পদ্ধতিতে আসলে এ কাজ করে। তোমাদের আমার মনে হয় ক্লিয়ার হয়নি। তো এই ক্লিয়ার হওয়ার জন্য এটা আমি আর কয়েকটা ডেটা দিচ্ছি। প্রথম যে টাইপটা বলেছি সেটাকে বলা হয় ফিক্সড টেম্পারেচার হিট ডিটেক্টর। আচ্ছা, এইটাই হচ্ছে গিয়ে আগের থেকে সেট করে দেওয়া যায় যে টেম্পারেচার অমুক জায়গায় উঠলে তখন সে অ্যালার্ম বাজাবে, এটা ফিক্স। যদিও হিট ডিটেক্টর, কিন্তু টেম্পারেচার দিয়ে তার লেভেল ঠিক করে দেওয়া যায়। যেমন একটা থ্রেশহোল্ড এখানে বলা আছে, এই যে তোমরা জানো যে নর্মালি আমরা বসবাস করতে পারি সহনীয় মাত্রায়, এরকম টেম্পারেচার হচ্ছে কত, ধরো 36, 37, 36, 37 এরকম হচ্ছে নর্মাল টেম্পারেচার। এখন ওটা যদি তোমার ওইভাবে চিন্তা করো যে 57তে যদি যায় তাহলে সেটা কি পরিমাণ হবে, 57তে গেলে সেটা কি পরিমাণ হবে, বেশ অসহনীয় হয়ে যাবে না, বেশ অসহনীয় হবে 57তে গেলে। তো সেটা তুমি চিন্তা করতে পারো। ওকে, আচ্ছা, এই রেঞ্জের মধ্যে মনে করো ওটা সেন্টিগ্রেডে ওটা আসলে ওটা বাজানো শুরু করে। অন্যটা হচ্ছে, এটা হচ্ছে রেট অফ রাইজ। হ্যাঁ, রেট অফ রাইজ এইটা বোঝায় যে সেটা হচ্ছে যে লাস্ট কয়েক মিনিটে বা কয়েক সেকেন্ডে এটা কত দ্রুত টেম্পারেচারটা চেঞ্জ হয়েছে সেটা বোঝার জন্য। আচ্ছা, এখন এই দুটার মধ্যে অবশ্যই ওই ফিক্সড টেম্পারেচার চেয়ে এই রেট অফ রাইজটা হচ্ছে বেশি সেন্সিটিভ এবং সেজন্য বেশি ভালো আর কি, বেশি কার্যকর এটা আর কি। আচ্ছা, এটা কেন আমি তোমাদের বলি, সেটা হচ্ছে যে যদি নির্দিষ্ট টেম্পারেচার রেঞ্জে এটা ফিক্স করে দাও তাহলে এটা অনেক সময় কাজ করে না, কারণ ও যেই টেম্পারেচারে তার বাজানোর কথা ছিল সেই টেম্পারেচার লিমিট কখন ক্রস করে গেছে সে বুঝতে পারেনি। এটা চুলা টুলার আগুন, যেটা অনুমান করা যায় যে ওখানে সর্বোচ্চ সহনীয় তাপমাত্রা এত পাওয়া দরকার, কাজেই আমি তার চেয়ে একটু উপরে ফিট করি, কারণ ওই টেম্পারেচারের মধ্যে থাকলে যাতে সে বাজাইতে না পারে। কিন্তু কোনো কারণে, যে কথার কথা, একটা ফিক্সড টেম্পারেচার, একটা ফিক্সড টেম্পারেচারের ডিরেক্টর একটা কিচেনে দেওয়া হলো। এখন 57 ডিগ্রি টেম্পারেচারের কিচেনে উঠলে ওখানে তো কোনো মানুষ কাজ করতে পারবে না, তো সেজন্য ওটা দিলাম আর কি। তো এটা যদি 40 ডিগ্রি দিই, 40 ডিগ্রিতে কিন্তু কাজ করতে পারবে। নট অনলি কিচেন, ইভেন অনেক ইন্ডাস্ট্রিতে, মিলের মধ্যে, সেখানে কিন্তু 40 ডিগ্রি ছাড়িয়ে যায়, তখন সেখানে যারা কাজ করে তাদের অনেক কষ্ট হয়। কিন্তু মিলগুলি এমন, এগুলিকে এয়ার কন্ডিশনিং করা যায় না। ধরো ওষুধ কারখানা, এটা এয়ার কন্ডিশনিং করা যায়। তারপর আরও অনেক সফিস্টিকেটেড ইন্ডাস্ট্রি আছে যেগুলিতে করা যায়। কিন্তু একটা জুট মিলের ফ্লোরে, একটা টেক্সটাইল মিলের ফ্লোরে
সাধারণত সাধারণ বলছি এই কারণে ওটার অনেকগুলি সেকশন থাকে, তো কোনো কোনো সেকশনে করা যাবে, কোনো কোনো সেকশনে করা যাবে, কিন্তু সব সেকশনে এসি এয়ার কন্ডিশনিং করা যাবে না। এই জন্য টেম্পারেচার ওখানে অনেক হাই থাকে। হুম সো একটু বুঝে নাও জিনিসটা, যে তাহলে হচ্ছে যে 40, 42, 45 এরকম মানুষ হয়তো সহ্য করতে পারে। তারপরে মানুষ যখন সহ্য করতে পারবে না, ওরকম হিট ওঠা অস্বাভাবিক, সেটা দিলাম। কিন্তু রেট অফ রেঞ্জ হচ্ছে, আমি ডিগ্রিটা আমি দেখতেছি না, ডিগ্রিটা আমি দেখবই না, আমি দেখব কয় সেকেন্ডে কত ডিগ্রি চেঞ্জ হচ্ছে। এটা যদি একটা নির্দিষ্ট মাত্রার বেশি হয়, তাহলে এই জন্য অ্যালার্ম বাজিয়ে দেয়, কারণ এটা বিপজ্জনক। এটা কেন হচ্ছে দেখো, এই রেট অফ রেঞ্জ চেঞ্জের মানে হচ্ছে এরকম, যে ইভেন আমার এটা 35 ডিগ্রিতে বেজে উঠতে পারে। যদিও 35 ডিগ্রি টেম্পারেচার মানুষ সহ্য করতে পারে, কিন্তু 35 ডিগ্রিতেই কিন্তু এটা বাঁচানো সম্ভব। কিভাবে? যে মনে করো একটা অ্যাবসলিউট টেম্পারেচার, অ্যাবসলিউট না, অ্যাবসলিউট আবার টেম্পারেচার স্কেল আছে, ওটা আমি বলি যে এটা একটা জেনারেল টেম্পারেচার লেভেল। মনে করো যে 35, তো ওটা কিন্তু তার কয়েক মিনিট আগে 35, কয়েক মিনিট আগে 35, আরও পরে 35, আরও পরে 35, মানে অনেকক্ষণ ধরে অবজার্ভ করলে ওই রেঞ্জেই থাকে, যেহেতু ওটা একটা জেনারেল লেভেল অফ টেম্পারেচার। কিন্তু যদি কোথাও আগুন লাগে, আগুন লাগার আগে তো ওখানে টেম্পারেচার লেভেল অনেক কম থাকে, হঠাৎ করে আগুনের কারণে টেম্পারেচারটা বাড়ে। এই যে যে লাস্ট কয়েক সেকেন্ডে টেম্পারেচার অনেক বাড়লো, এটাকে সে বিপজ্জনকভাবে দেখে, একটা সিগন্যাল হিসেবে সে দেখে, দেখে অ্যালার্ম বাজিয়ে দেয়। বোঝা গেল কিনা? অ্যাবসলিউট টেম্পারেচারে পৌঁছানোর দরকার নাই, তার আগেই অতি অল্প সময়ের মধ্যে ধুর ধুর করে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এইটা দেখে সে অ্যালার্মটা বাজিয়ে দেয়। তোমাদের এটা বোঝানোর জন্য আরও একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোনো ভ্যালু তোমার হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুর চেয়ে ডিফারেন্স ভ্যালুটা নিয়ে কাজ করলে, এটাকে আমরা বলি ডিফারেন্সিয়াল সিগন্যাল, এটা বেশি কাজ করে আর কি। হ্যাঁ, এটা বেশি ভালো কাজ করে, যে কোনো অ্যাবসলিউট ভ্যালুর চেয়ে তার দুটো ডিফারেন্স ভ্যালুটা নিলে কাজ করে, তখন ওটা সূক্ষ্ম হয় আর কি। আচ্ছা, এরপরে মাল্টি সেন্সর টাইপ ডিটেক্টর আছে। দ্যাট ইজ মাল্টি সেন্সর টাইপ মানে হচ্ছে এটা হিট এবং কি না বলে, হিট এবং স্মোক না, শুধু অন্যান্য বিষয়, যেমন এই স্মোক হিটের সাথে কার্বন মনোক্সাইড ডিটেকশন করারও ডিটেক্টর আসলে দেওয়া যায়। ইউ নো হোয়াট ইজ কার্বন মনোক্সাইড? কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অক্সিজেন একটা কম। এতে কি হয়, কার্বন ডাইঅক্সাইডে মানুষ মারা যাবে না, কিন্তু কার্বন ডাইঅক্সাইড যদি বাড়তে বাড়তে, ফারাকটা বুঝো, কার্বন ডাইঅক্সাইড যদি বাড়তে বাড়তে ওই জায়গায় যদি অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়, তখন মানুষের প্রথমে শ্বাসকষ্ট হবে, তারপর মানুষ অনেকক্ষণ থাকলে মারা যাবে। এটা হলো কার্বন ডাইঅক্সাইড। তোমরা জানো যে বাতাসের মধ্যে অক্সিজেনের মাত্রাটা কত জানো, যে প্রায় 1/5 হচ্ছে অক্সিজেন বাতাসে। এখন এখানে কার্বন ডাইঅক্সাইড কিন্তু অত বেশি না, কারণ আমরা তো জানি যে বাকিগুলি কিন্তু নাইট্রোজেন, হাইড্রোজেন, স্টিম এবং কার্বন ডাইঅক্সাইড, ডাস্ট ফাস্ট ইত্যাদি থাকে, খুব অল্প পরিমাণে থাকে, খুব অল্প পরিমাণে। তো মেইনলি থাকে তো আমরা জানি যে অক্সিজেন আর হচ্ছে নাইট্রোজেন, এটা আমাদের কিন্তু জানার কথা। তো এখন বাতাসের মধ্যে যদি মনে করো যে কার্বন ডাইঅক্সাইড আছে কত পার্সেন্ট, খুব সামান্য, কিন্তু সেটাই যদি একটু পরিমাণে বেড়ে যায়, তখন মানুষ ওই অক্সিজেন নিতে সে কষ্ট বোধ করে, কিন্তু সে কিন্তু সঙ্গে সঙ্গে মারা যাবে না, তার শ্বাসকষ্ট হতে থাকবে এবং নিতে, এবং যদি অক্সিজেনের পরে বাড়িয়ে দেওয়া যায়, সে আবার ঠিকও হয়ে যাবে। বাট উই আর টকিং হিয়ার অ্যাবাউট দ্য কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড কিন্তু পার্সেন্টেজ বেড়ে গেলে আগের মতো শ্বাসকষ্ট হবে না, সরাসরি ব্লাডে বিষক্রিয়া করবে, বিষক্রিয়া কিন্তু মারা যাবে। সো দুইটার মধ্যে ডেঞ্জারাস অবস্থা হচ্ছে এটা, এই মেকানিজম বুঝবো। এই কারণেই আমাদের কার্বন ডাইঅক্সাইড ডিটেক্টর আমরা লাগাচ্ছি না, কারণ কার্বন ডাইঅক্সাইড যদি সে ডিটেক্ট করে, নো প্রবলেম, বাতাসে তো কার্বন ডাইঅক্সাইড তো থাকেই। হ্যাঁ, যদি বেশি মাত্রায় ডিটেক্ট করে, তখন বরং সেটা হচ্ছে যে ওখানে সিগন্যাল দেওয়া যায় যাতে অক্সিজেনের সরবরাহ বাড়ানো হয়, নাহলে মানুষটার নিঃশ্বাস নিতে কষ্ট হবে, অথবা লোকটা যেন ওখান থেকে সরে যায়, সে যেন বদ্ধ জায়গা থেকে খোলা জায়গায় যায়। কিন্তু কার্বন মনোক্সাইড যদি ওখানে এসে যায়, নর্মাল তো থাকার কথা না, তখন কিন্তু ব্লাডে বিষক্রিয়া শুরু হবে, তখন বাঁচানো মুশকিল হয়ে যাবে। এই জন্য এটা ভেরি ডেঞ্জারাস বলে ডিরেকশনের কথা বলা হচ্ছে। তো তখন এটা মাল্টি সেন্সর হয়ে যাবে। আর হচ্ছে এনহ্যান্স ইমিউনিটি টু ফলস অ্যালার্ম অ্যান্ড রেসপন্সিবল টু ওয়াইড রেঞ্জ অফ ফায়ার। এই লাস্টে যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে
যে মাল্টি ডিটেক্টরটা অনেক সময় ফলস অ্যালার্মকে আটকিয়ে দেয়। সো উই কল যে ইমিউনিটি টু মাল্টি ফলস অ্যালার্ম, মানে ফলস অ্যালার্ম বাজায় না সে, এটা হলো তার ইমিউনিটি। যেমন বলে ইমিউনিটি টু ডিজিজ, মানে কি ডিজিজটা হবে না। তো ইমিউনিটি টু ফলস অ্যালার্ম মানে কি, মানে ফলস অ্যালার্ম বাজবে না। হ্যাঁ, অ্যান্ড রেসপন্স টু ওয়াইড রেঞ্জ অফ ফায়ার, এটা আসলে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে মনে করো যে একটা স্মোকের ফলস অ্যালার্ম বেজে যেতে পারে কী করে? একটা লোক হয়তো ওখানে একটা সিগারেট ধরাইছে, স্মোকিং করতেছে, আগুন কিন্তু লাগেনি, কিন্তু অ্যালার্মটা কিন্তু ফলস বেজে যাবে। হ্যাঁ, অ্যালার্মটা কিন্তু ফলস বেজে যাবে। তো তখন একটা বিশাল ইন্ডাস্ট্রিতে সব লোক যদি অ্যালার্ম শুনে দৌড়টান শুরু করে, তাহলে দেখো একটা লোকের একটা সিগারেট ধরানোতে এরকম একটা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। সো এটা তো ভালো না, এরকম ফলস অ্যালার্ম বারবার হতে থাকলে, প্রকৃত আগুন না লাগলে খারাপ। তো মাল্টিতে হয় কি, যে মনে করো শুধুমাত্র যে ওখানে ওই যে একটু একজন স্মোক করেছে সেজন্য কিন্তু সে বাজাবে না, সে ওয়েট করবে অন্যান্য সিগন্যাল কি বলে। তো তোমার কি মনে হয় যে হিট ডিটেক্টরে এই একটু একজন সিগারেট খেলে এটা গরম হয়ে যাবে, তা তো কিন্তু যাবে না, তার মানে ওখান থেকে অ্যালার্ম আসবে না, বুঝতে পারছো? তার মানে এটা অনেকটা এরকম যে তুমি একটা লোককে তুমি লাগিয়েছো সোশ্যাল মিডিয়া মনিটর করতে, মানে এই যে মাল্টি ডিটেক্টরের কথাটা বলছি। তো সে করলো কি, ফেসবুকে বসে থাকলো, বসে এখানে হাবি জাবি যে যত ধরনের নিউজ দিচ্ছে, অমুকের ছাগলের এত কয়টা মাথা, অমুকের গরু এই কালার, অমুকের গরু গান গায়, এরকম দেখেই সে করলো কি, সব বাজিয়ে দিল, মানে হচ্ছে যে বলে দিল আর এরকম পাওয়া গেছে। কিন্তু তুমি একটা না বসে যদি তিনজন লোককে বসাও, একজন ফেসবুকে দেখলো, আরেকজন করলো কি ইলেকট্রনিক মিডিয়ায় দেখলো যে মেইন স্ট্রিম পেপারগুলিতে খবরটা আসছে কিনা, আরেকজন দেখলো ইলেকট্রনিক মিডিয়ায় দেখলো, টেলিভিশনগুলিতে মেইন স্ট্রিম, ইউটিউব টেলিভিশন চ্যানেল না যেগুলি এসে চালায়। তার মানে হচ্ছে কি, তুমি যত বেশি মনিটর করবা, করে সেইগুলিকে আগে একটা জায়গায় জড়ো করবা, তারপরে সিদ্ধান্ত নিবা, তারপরে তুমি একটা অ্যালার্ম বাজাবা, তত তো সেটা হচ্ছে ফলস জিনিসকে ঠেকাবে, রাইট? বোঝাতে পারলাম কিনা? একজন একটা কিছু দেখেই চিৎকার করে উঠলো, সেরকম জিনিসের হচ্ছে ফলস অ্যালার্ম ঠেকানো মুশকিল। এই কারণেই দেখবা আমরা এখন কিছুটা ফেস করতেছি ফেসবুকে নানা রকমের গুজব, যেহেতু ওয়ার্ল্ডের থেকে আমরা টেকনোলজিতে সবসময় কিছুটা পিছিয়ে থাকি। তো এই জিনিস এখন আমাদের যেটা শুরু হয়েছে, সেটা আমেরিকায় শুরু হয়েছিল ট্রাম্পের ইলেকশনের সময়, এবং যথারীতি ভালো মানুষ যারা, তারা এগুলিতে ফাঁসেনি, কিন্তু হট ব্রেন এবং স্বল্প বুদ্ধি সম্পন্ন মানুষ এই ধরনের নিউজকে সত্যি সত্যি মনে করে নানা রকম কাহিনী করে তখন তাকে জিতিয়ে দিয়েছে। এরপরে শুরু হয়েছে ইন্ডিয়ায়, ইন্ডিয়ান হচ্ছে আর এক, মানে থার্ড ওয়ার্ল্ডের, বলেন না গরিবের রাজা আর কি, থার্ড ওয়ার্ল্ডের লোক, যাদের প্রচুর লোক আইটি ফিল্ডে কাজ করে। এবং আমেরিকায় হচ্ছে ইমিগ্রান্ট যারা আছে আইটি ফিল্ডে, তার 70% হচ্ছে ওরা। তো আইটি ফিল্ডের লোকজন সব শিক্ষিত তা কিন্তু না, এটা মনে করার কোনো কারণ নেই। 2 লাইনের একটা কোর্স করছে, কোর্স করে ব্যাঙ্গালোরের কোনো ফার্মে চাকরি করে, ওখানে বসে আউটসোর্স করতেছে। তারা হচ্ছে গিয়ে আইটিতে খুব মানে জবটা পেয়ে যাচ্ছে। তো ওরা হচ্ছে ওই, যার কারণে যে ওদের দেশের শিক্ষিত মানুষের মধ্যে, মূর্খগুলি তো বটেই, শিক্ষিত মানুষেরও বড় অংশ হচ্ছে ওই ফেসবুকে গুজব ছড়ানোর লিস্টে ওরা আছে। আমেরিকা কিন্তু 4 বছরের মাথায় ফিরে গেছে ওই জায়গা থেকে। আর ইন্ডিয়া হচ্ছে তাদের 5 বছরের পর তারা ফিরতে পারেনি, আরও 5 বছর তাদের লাগবে, এবং এরপরে তারা ফিরতে পারবে কিনা একটা সন্দেহ আছে। এখন আমি তো মাল্টি ডিটেক্টর বোঝাচ্ছি, যদি আমি ওখানে চলে যাই মুশকিল হতে পারে, বাট আমি তোমাদের বলবো যে স্টিল আই এম আসলে ডিটেকশন প্রসেস নিয়ে একটা কথা বলতেছি, তোমরা এটা একটু খেয়াল করো, যে ডিটেক্ট করতে গেলে অবশ্যই তোমাকে মাল্টি সোর্সের উপর ডিপেন্ড করতে হবে, এটা মনে রাখবা। এটা শুধুমাত্র এই আগুন পানি আর এগুলি না, দুনিয়ায় এভরিথিং সম্পর্কে তুমি এটা সিদ্ধান্ত নেওয়ার আগে ইট শুড বি মাল্টি সেন্সরে এই জিনিসটা ডিটেক্ট করতে হবে। যারা একটা ডিটেকশনের উপর ডিপেন্ড করে তাদের ফিউচার খারাপ, ওটা অর্থভাবে কাজ করবে না। এখন ইন্ডিয়া কেন সহসা ওই ক্যাচাল থেকে উঠতে পারবে না, তার একটা কারণ আমি তোমাদের বলি, যে তোমার তাদের সবগুলি সেন্সর আসলে একই সেন্সর আর কি, আই মিন মনে করো সবগুলি স্মোক, 3টা লাগাইছো, 3টাই স্মোক ডিটেক্টর,
তোমাকে ওই যে বিভিন্ন রকম লাগাতে হবে, একটা স্মোক, একটা হিট, একটা অন্যান্য জিনিস আর কি, কার্বন মনোক্সাইড আরও আছে, বিম টিম কী কী আছে পরে আমি আসতেছি। তো এইটা যে বললাম, এটা কি করে বললাম দেখো, আমেরিকায় দেখা গেছে যে এই সোশ্যাল মিডিয়া কাঁপানো, মানে মূর্খ, অর্ধমূর্খ অথবা নামমাত্র শিক্ষিত লোকজন, সোকল ডানপন্থী, তারা হচ্ছে গিয়ে এই গুজবের গুলিতে কান দিছে এবং ট্রাম্পকে তারা ভোট দিয়েছে। আর যেগুলি মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যে মাত্র দুটো মিডিয়া ট্রাম্পকে সমর্থন দেয়, আর বাকি সবগুলি মিডিয়া ট্রাম্পের কথা যে গাঁজাখুরি সেগুলি নিয়ে তারা সব সময় রিপোর্ট পাবলিশ করছে, বিগিনিং টু এন্ড। সো দেয়ার ওয়াজ এ ব্যালেন্স। কিছু ডিটেক্টর বলছে এই লোক ভালো, কিছু লোক বলছে এই লোক খারাপ। সো আলটিমেটলি একটা জায়গায় এসে সত্যিটা কি সেটা মানুষ বোঝার সুযোগ পেয়েছে। ইন্ডিয়ায় প্রবলেম হচ্ছে সোশ্যাল মিডিয়া, স্মোক ডিটেক্টর, তাদের মেইন মিডিয়া, সেখানে মাত্র দুটো মিডিয়া আছে যারা হচ্ছে ওই সমস্যাগুলি দেখতে পাচ্ছে। বাকি সমস্ত মিডিয়া দিন রাত ওই সোশ্যাল মিডিয়ার সাথে, তার মানে সমস্ত ডিটেক্টর ফলস অ্যালার্মই বাজাচ্ছে, সঠিক অ্যালার্ম বাজানোর মতো পর্যাপ্ত সংখ্যক ডিটেক্টর নাই। এ কারণে এই গর্ত থেকে তাদের বেরিয়ে আসা মুশকিল হবে। ওকে, আমি আর ধর্ম রাজনীতি ওখানে গেলাম না, আমি তোমাদের বললাম যে মনে রাখতে হবে এভরিথিং সেখানে তোমাকে মাল্টি ডিটেক্টর, মাল্টি সোর্স, বিভিন্ন জায়গা থেকে নিয়ে বিশ্লেষণ করতে হবে। এখন কেউ যদি আমাদের দেশের ব্যবস্থা নিয়ে চিন্তা করো তাহলে সেটা আমি বলি, এইখানে হচ্ছে গিয়ে কি হবে সেটা ডিপেন্ড করতেছে সোশ্যাল মিডিয়ায় যে গুজবগুলি বেশি। আমাদের এখানে ওই ইন্ডিয়ায় তো ডানপন্থী মানে ওদের বলা হয় বিজেপির আইটি সেল, আর বাংলাদেশে সরকার বিরোধী রাজনীতি সেরকম নাই, কিন্তু মোর অর লেস সমস্ত হুজুরগুলি আছে এই দায়িত্বটা নিয়ে নিছে আর কি। তো আর কিছু মানে স্ট্রেট লেবাসধারী লোক যারা ঠিক দেখতে হুজুর না কিন্তু এই ধরনের গুজবে সব ভাসতেছে। এখন এখানে যে মেইন স্ট্রিম যারা আছে তারা এখন কোন দিকে যাবে? তারাও যদি ওদের সাথে যোগ দেয় তো বাংলাদেশ গহীন খাদে পড়বে আর কি দীর্ঘদিন। আর তারা যদি সত্যের পিছনে একটু লেগে থাকে, আর গুজব আসলে থেমে যাবে কয়েক বছর পরে। ওকে, মানে সরকার বিরোধী কিছু বললেই গুজব আমি বলতেছি না, মনে রাখতে হবে নিজের পায়ে, নিজের সমাজের পায়ে কুড়াল মারা হবে যদি সত্য মিথ্যা যাচাই না করে জিনিসগুলি প্রচার করা হয়। ওকে, এই যে বললাম একটা ফলস আগুনের অ্যালার্ম দিচ্ছ, আগুনে তো মানুষ পোড়াবে না, কিন্তু লাফাই বেরোনোর সময় কিন্তু পায়ের গুতায় সব মরে যাবে। দেখো আগুন নাই অথচ মরে গেলা। তো সোশ্যাল অ্যাক্টিভিটিগুলি ওরকমই হয়। কিন্তু তুমি বললা যে ওরকম একটা চুক্তি হচ্ছে, তাতে হচ্ছে বাংলাদেশের অমুক অংশ অমুকে নিয়ে যাবে, ওটা তো নিবে না, ওইটা নিয়ে রাস্তায় বেরোয় হচ্ছে গুতাগুতি করে 200 মারা গেলা, এরকমই হবে আর কি। সো তোমার যাচাই বাছাই করার জন্য এইটার মাল্টিপল সেন্সর বা ডিটেক্টর লাগবে। এটা আমি এখানে 3টার এক্সাম্পল দিয়ে দিয়েছি, আরও আছে, আমরা বরং সেই দিকে যাই। তার আগে যে হিট ডিটেক্টরগুলির লোকেশন সম্পর্কে একটু বলে আমি ওখানে যাচ্ছি। এখানে হচ্ছে তোমার এই ডিস্টেন্সটা ওখানে তোমাদের নিশ্চয়ই মনে আছে 10.6 ছিল ওই জায়গায়, এখানে ছিল 10.6। আর এইটার রেডিয়াসটা ছিল 7.5, এটা ছিল 15। ওকে, এটা ছিল 15, এটা ছিল 10.6। সো এটা 15 মানে এটাও 15, মানে তার মানে আমরা যে একটা নিরাপত্তা জোন ধরতেছিলাম, এই যে এটা হলো নিরাপত্তা জোন, এই জোনটা কত বড় হবে সেটা কিন্তু আসে এই সার্কেলের ভিতরের ম্যাক্সিমাম স্কোয়ার। তোমরা জানো সার্কেলের মধ্যে অসংখ্য স্কোয়ার রাখা সম্ভব, আমি এখানেও একটা স্কোয়ার রাখতে পারি, এরকম করে আমি একটা স্কোয়ার রাখতে পারি, অসুবিধা কি, দিস ইজ অলসো স্কোয়ার। তো এটার মধ্যে সবচেয়ে বড় যে স্কোয়ারটা আঁকা যাবে একটা সার্কেলের মধ্যে, তো ওই স্কোয়ারের 4টা কর্নারে 4টা ডিটেক্টর বসাতে হবে। তাহলে সংক্ষেপে তোমরা এটা মনে রাখো যে স্মোক ডিটেক্টরের চেয়ে হিট ডিটেক্টর হচ্ছে কাছাকাছি জায়গায় বসাতে, এটা হচ্ছে রেঞ্জ কম। এটা একটা তোমার একটা শিক্ষা হলো যে এটা রেঞ্জ কম। আর ডিস্টেন্সটা কত? ওইখানে হচ্ছে সাইড হচ্ছে 10.6, অল সাইড 10.6, আর ডায়াগোনাল হচ্ছে 15। আর এখানে হচ্ছে এই ডায়াগোনালটা হচ্ছে 10.6, কারণ 5.3 দেখো এই যে এতটুকু, তাহলে এটা হচ্ছে 10.6, আর একটা সাইড হচ্ছে 7.5। আশা করি বুঝতে পারছো।
তো প্রোটেক্টেড জোন কী হবে, যে দুটো সাইডের গুণফল হবে, একটা হলো যে 7.5 7.5 এই। তো এগুলি বসানোর জন্য কিছু রুল ওরকম আছে, যেমন দেখো এদিকে হিট ডিটেক্টর স্মোক ডিটেক্টর আমরা একই সাথে দেখাচ্ছি, একটু আগে যেটা ডিসকাস করলাম। লোকেশন একই হলেও মানে এদিকে হলে স্মোকের স্কেল, এদিকে স্কেল ভিন্ন, স্কেল ভিন্ন, কাজেই এই দুটো কিন্তু সুপার ইম্পোজ না। মানে যদি এখানে স্মোক ডিটেক্টর হয়, নেক্সট স্মোক ডিটেক্টর 15 মিটার দূরে বসানো যেতে পারে, কিন্তু যদি 15 মিটার দূরে বসে তাহলে কিন্তু ভিতরে হলও তৈরি হবে। আর যদি 10.6 বসানো হয় তাহলে ভিতরে আর গ্যাপটা বন্ধ হয়ে যাবে। এর ক্ষেত্রেও তাই, সেটা যদি 10.6-এর দূরে বসানো হয় তাহলে কিন্তু ভিতরে হলো তৈরি হবে। 7.5 দূরে বসালে ভিতরের হলোটা, হলো বলতে বোঝাচ্ছি যে এখানে একটা বসালাম, এখানে একটা টাচ করে বসালাম, এখানে একটা টাচ করে বসালাম, এখানে একটা টাচ করে বসালাম, এইখানে কিছু জোন বাধা পাবে। তা না করে যদি ওভারল্যাপ করে দেই তাহলে এই যে এটা এটা দিলে হবে টাচ, 7.5 দিলে হবে ওভারল্যাপ হিটের জন্য, আর স্মোকের জন্য এটা দিলে হবে হলো, মাঝখানে একটা হলো থাকবে। 10.6 দিলে হবে ওভারল্যাপ। একইভাবে এখানেও তাই, তার অর্ধেক। তো এই দিয়ে কী বোঝাচ্ছে, এই দিয়ে বোঝাচ্ছে যে কোনো সাইডে যদি আমরা জায়গা ছেড়ে দিই, এটা হলো সাইড, সাইডে জায়গা ছাড়লে আমার এতটুকু ছাড়তে হবে। আর এই দিকে ওয়েটটা নিতে হবে 2 মিটার পর্যন্ত। 2 মিটার মানে হচ্ছে 3.28, তাহলে 1 মিটার গুণ 2 মানে 6.4 আসে, 6.6 আসে, নট 4, মানে ডিস্টেন্সটা 2 মিটারে বললাম আর কি। আচ্ছা, সো আই এম সরি যে এইখানে একটা হিট ডিটেক্টরের ছবি দিলে ভালো হতো। এটা কিন্তু স্মোক ডিটেক্টরের ছবি দেওয়া আছে, কিন্তু রুলগুলি কিন্তু চেঞ্জ হয়েছে, মানে সেটাই আসল। এই যে রুলগুলি ওখানে তোমাদের খেয়াল আছে নিশ্চয়ই, যে এখানে 600 মিলিমিটার পর্যন্ত নিচে দেওয়া যায় স্মোক ডিটেক্টরে। হিটের ক্ষেত্রে কিন্তু জায়গা কমে গেছে দেখো, কারণ এটার হলো রেঞ্জ কম, এই যে 150 মিলিমিটার আসছে আর উপর থেকে 25। তো এখানে দেখো যে যদি অলরেডি তোমার একটা ডিটেক্টর বসানো থাকে তাহলে তার 500 মিটারের মধ্যে আরেকটা বসানোর দরকার নাই, আর উপর থেকে গ্যাপটা 300 মিলিমিটারের চেয়ে ছোট রাখতে হবে। আর যদি বিম থাকে, এটাকে কি বলা হয়েছে দেখো, এটা বুঝো, এটা হলো মাটির থেকে উঠছে, সো দিস ইজ কল্ড পার্টিশন। তো এই পার্টিশনটা যদি এইভাবে দিয়ে আমি বন্ধ করে দিই, তো এখানে হয়তো তোমরা বুঝতে পারছো না আমার কথাটা, দেখো পার্টিশনটা যদি আমি এভাবে বন্ধ করে দিই তাহলে পাশের রুমে অবশ্যই অ্যানাদার ডিরেক্টর দিতে হবে, এটা বোঝাচ্ছি আর কি, যে পাশের রুমে অ্যানাদার ডিরেক্টর দিতে হবে। এখন তোমাদের কারো যদি মন থাকে যে ধরো এটা একটা রুম, আমি যে রুমের মধ্যে রুম আছি, মনে করি এটা একটা রুম, এই রুমের এই বরাবর একটা পার্টিশন আছে। এখন এইখান থেকে এখানে ডাইমেনশন যদি ওই যে 15 আছে, ওর চেয়ে যদি বেশি হয় তাহলে তো তখন তোমার মনে হবে যে কাভারেজ পাবে না, আমি এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, কিন্তু মনে করো এই ডাইমেনশনটা ছোট আছে, এটা মনে করো ছোট, এটা খুব একটা বড় না। এটা যদি বড় না হয় তবে এখানে একটা স্মোক ডিটেক্টর দিব, এই স্মোক ডিটেক্টরটা এই এলাকা কাভার করবে কিনা, কারণ এই বেড়াটা না থাকলে, পার্টিশন না থাকলে করতো। তো সেই ক্ষেত্রে সলিউশন হচ্ছে যে এটা 7 পর্যন্ত উঠানো থাকলে এখানে কাভার পাওয়ার, প্রোটেকশন পাওয়ার সুযোগই নাই, কেমনে নিবে, এখানে আগুন লাগলে তো ধোঁয়া এখানে যাবে না বা হিট যাবে না। সেই জন্য বলা হচ্ছে যে এই পার্টিশনটা নিচ দিক থেকে উঠে ওখানে 0.3 মিটার বা হচ্ছে 300 মিলিমিটার জায়গা উপরে ফাঁকা থাকতে হবে। এবার বুঝছো কিনা, আশা করি বুঝছো, আশা করি বুঝছো। রাইট রাইট রাইট, সেটাই সেটাই। এর চেয়ে যদি তুমি আরো বেশি ফাঁকা রাখো নো প্রবলেম, কিন্তু এটা কমিয়ে দিলে সমস্যা, পাশের থেকে কোনো কিছু আসবে না। কিন্তু আবার এটা বলি যে পাশের রুম এমনিতেই বড়, সেক্ষেত্রে কিন্তু এই ফাঁকা রাখলেও হবে না, সেক্ষেত্রে ওইদিকে আর একটা লাগবে, কারণ ওটা তো আমার সাইজ কাভারেজ তো তোমাদের দেখানো হলো, এই যে এগুলি তো দেখানো হলো, যে এই যে তোমার দেখালো হয় না সাইজ কাভারেজ, এই যে এই যে এইগুলি। এখন মনে করো ওখানে যে মাপ দেওয়া হয়েছে সেই মাপের চেয়ে পাশের রুমটা, দুটো রুম যোগ করলে অনেক বড় হয়ে যায়, তখন তোমার একটা দিয়ে কাভারেজ হওয়ার কোনো কারণই নেই, তখন তুমি তো দুটো দিবাই। কিন্তু দেখতেছি যে পার্টিশন না থাকলে এই রুমটা যে অরিজিনাল মাপ সেটা হচ্ছে একটা ডিটেক্টরের জন্য যথেষ্ট। তাই যদি হয় তখন পার্টিশনের ওই পাশের রুমে বসাবে কি বসাবে না, তার শর্ত হচ্ছে যে এখানে 0.3 মিটার গ্যাপ থাকতে হবে, এটা হলো মিনিমাম আর কি, মানে হচ্ছে বেশি অত অথবা তার চেয়ে বেশি।
গ্যাপ গ্যাপ যদি কমে যায় তাহলে পাশের থেকে আসতে পারবে না, ওটা একটু মনে রাখতে হবে। আর এখানে এইটা পার্টিশনটা হলো নিচ থেকে উঠেছে উপরের ফাঁকা রাখতে হবে। তোমরা জানো বিমটা হচ্ছে ছাদ থেকে নেমে আসে। হুম, বিমটা হচ্ছে ছাদ থেকে নেমে আসে। তাহলে শর্ত হচ্ছে যে এখানে যেমন এই পার্টিশনের থেকে একটু দূরে কিন্তু বসাতে হবে, যে সেই দূরটা হচ্ছে মিনিমাম বলা হচ্ছে যে এই যে 500, মানে এটা কাছাকাছি বসানো যাবে না। তো এখানে বিম যেটা দেখতেছো, দেখো বিমেও কিন্তু তাই, যে এই 500 মিলিমিটারের মধ্যে এটা বসানো যাবে না, বসানো যাবে না। তোমার এটাকে এখানে কমপক্ষে একটা 500 মিলিমিটার গ্যাপ রাখতে হবে। এটা কারণ হচ্ছে যে এইটা এই জায়গায় একটা বদ্ধ একটা আবহাওয়া আছে, বদ্ধ। এটা আসলে এইদিকে যেতে গেলে এইভাবে একটা চলাচলের পাথ আছে, তো তো তোমার ওই পথে যাইতে গেলে যে এটা কোনা দিয়ে কিছু এলাকা আসলে এফেক্টেড থাকে, সেই জন্য। আর এই বিমটা নিচে কত নামতে পারবে, এখানে যেমন তুমি দেখো যে ফাঁকাটা কত দূর থাকতে পারবে এটা বলে দেওয়া আছে। এরকম বিমটা এটা কত দূর নামতে পারবে সেটা একটা কথা আছে। তো বিমটা এটা হচ্ছে 10% অফ সিলিং হাইটের মধ্যে থাকতে হবে। এর মানে হচ্ছে যদি 10 ফুট হয়, এই বিমটা 1 ফুটের বেশি হওয়া উচিত না। এটাই বোঝাচ্ছে যে 10%। টেনের 10% কত আর কি, 1 ফুট, রাইট? 10 যদি 100% হয়, এটা 100, ওটা বোঝাচ্ছে। জাস্ট অনুমান করো যে আমার যদি এখানে 2 ফুট লম্বা বিম হয়, কোনো কোনো বিল্ডিংয়ে বাধ্য হয়ে সেটা দিতে হয়, ইন দ্যাট কেস এইদিকে আলাদা বসাতে হবে, এইদিকে একটা আলাদা বসাতে হবে। এটা যদি 1 ফুটের মধ্যে থাকে তাহলে এইখানে 500 মিলিমিটার দূরে বসালেই, আমি যদি ঠিক এটার মধ্যে বসাই, বুঝতেছো যে এটাকে এইভাবে কমিউনিকেট করা মুশকিল হবে। এগুলি হচ্ছে এই সংক্রান্ত রুল। তারপর মনে করো যে লাইট ফিটিং টিটিং থাকে ছাদে, জানো তোমরা তো ডিজাইনেরও যে ওগুলি দেখানো হয়েছে যে কীভাবে বসায়, লাইট বসায়, ফ্যান বসায়, এগুলি বসায়। সেগুলির কোনো একটা থেকে তোমার হচ্ছে 2 গুণ Z পরিমাণ দূরে থাকবে। জেডের মধ্যে এটাকে বসানো যাবে না, 2 গুণ Z। তো হোয়াট ইজ জেড? সেটা হচ্ছে ওইটা যে পরিমাণ অবস্ট্যাকল তৈরি করে, সেটা যে পরিমাণ অবস্ট্যাকল তৈরি করে সেটা। অর্থাৎ একটা ফ্যান মনে করো ছাদ থেকে তোমার ধরো যে 1 ফুট ঝুলানো আছে, তো এইটা তাহলে 2 ফুট দূরে বসাতে হবে, এই আর কি। লাইট তো অত নামানো থাকে না, লাইট মনে করো যে 3 ইঞ্চি 4 ইঞ্চি মনে করো নামানো আছে লাইট, সিলিং লাইট যেগুলি দেখছো, যে 3, 4, 5 ইঞ্চির মধ্যে হয়ে যাওয়ার কথা। আমি তর্কের খাতিরে ধরলাম 6 ইঞ্চি, যে 6 ইঞ্চি নামানো আছে, তাহলে 1 ফুট দূরেই তোমার এটা বসানো যাবে, বিকজ ওই এই সেম কারণ। কিন্তু এগুলি তোমরা রুল জানতেছো। দেখো লিফটের যে শ্যাফট থাকে, মানে যেটার মধ্যে দিয়ে লিফট চলাচল করে, সেই শ্যাফটের মধ্যে তোমার কাভারেজ পাবে হচ্ছে 1.5 মিটার। এটা কিন্তু বেশি না, ওইদিকে তুমি দেখছো যে অনেক দূর পর্যন্ত কিন্তু সেটা পায়। হ্যাঁ, এটা কি বোঝাচ্ছি, যে আমরা তাহলে যে ধরো দুটো লিফট আছে, এখানে বসালে এই এখানে ধরো লিফটের ডোরটা আছে, এখানে ডোরটা আছে, তো এখানে আমি সরি যে তোমরা আবার এটা না বুঝো যে শ্যাফটের ভিতরে আগুন লাগলে সে কিছু করবে, সে কিন্তু করবে না। সেটা তো শ্যাফটের মধ্যে আলাদা রিজেক্টর দিতে হবে, যেমন কিনা এসি শ্যাফটেও দেওয়া হয়, এসি এয়ার কন্ডিশনিং শ্যাফটের মধ্যেও দেওয়া হয়। জায়গাটা কিন্তু বদ্ধ থাকে। আমরা বলতে চাচ্ছি লিফটের তো একটা ডোর আছে, লিফটে মানুষ ওঠানামা করে, তো তার সামনে যে লবি আছে, সেই লবিতে যদি আমি একটা বসাই, তাহলে দরজা থেকে কমপক্ষে 1.5 মিটার, এদিকেও তাই হবে, 5 মিটার যেন হয়। এটা আরও দূরে বসালে এটা কাভারেজটা ভালো হবে না, এই আর কি। এখানে দেখো এই যে যে ডোরগুলি দেখতেছো, এই ডোরগুলি হচ্ছে স্পেশাল টাইপের ডোর, এটাকে বলে ফায়ার ডোর। আগের দিন তোমাদের এ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে যে বিল্ডিংয়ে যদি ছোট হয় তাহলে সেখানে ছোট বলতে মানে অ্যাটলিস্ট 2 ফ্লোর, একতলা হলে সেখানে কোনো ফায়ারের কিছু লাগে না, শুধু এক্সটিংগুইশার রাখলেই হয়। মানে এই দরজা বা ওই যে পানির ব্যাপার স্যাপার যেগুলি আছে নিভানো, ওগুলি লাগে না। একতলা বাড়িতে ওটা লাগে না। দোতলা হলে তো একটা সিঁড়ি লাগবে, বুঝতে পারছো, দোতলা সিঁড়ি ছাড়া কীভাবে হবে। তো সেই সিঁড়িও ফায়ার সিঁড়ি লাগবে না, নর্মাল সিঁড়ি হলেই হবে। কিন্তু যতই বিল্ডিং উপরের দিকে উঠতে থাকবে তত কিন্তু একাধিক সিঁড়ি লাগবে, ফায়ারের জন্য আলাদা সিঁড়ি, নর্মাল চলাচলের জন্য আলাদা সিঁড়ি। এখন ওই ফায়ারের জন্য যে সিঁড়ি, সেই সিঁড়িটাকে হতে হবে
স্মোক প্রুফ, সরি, স্মোক, হ্যাঁ রাইট, স্মোক মানে স্মোক বা ফায়ার, ওইগুলি ওই সিঁড়ির রুমের মধ্যে ঢুকতে পারবে না। তো তোমরা সেইখানে সেটার দরজা হবে এরকম। এই দরজাটা হচ্ছে ভিতর থেকে সিঁড়ির দিকে খুলে আবার স্প্রিংয়ে তাকে আটকিয়ে রাখে। এটা নাট বোল্ট বলে না, হাত দিয়ে আমরা তুলি, ওই ধরনের জিনিস এখানে থাকে না, কারণ বিপদের সময় এগুলি খুলে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। সেই জন্য ভিতরের দিকে মানে সিঁড়ির অপোজিট দিকে এইটার বরাবর এরকম একটা বার থাকে, এরকম একটা বার থাকে, মানে বারটা এই পার থেকে ওই পার পর্যন্ত থাকে, স্প্রিং এর মতো, চাপ দিলে দরজাটা খুলে যায়। দিস টাইপ অফ বার ইজ কল্ড প্যানিক বার। প্যানিক মানে ভয়, প্যানিক। কেন প্যানিক বার বলে? তুমি হুড়মুড় করে দৌড়ায় আসে, তোমার দরজা টরজা খুলতে হবে না, এইটার মোটামুটি হাত দিয়ে ধাক্কাও তোমার দেওয়া লাগবে না, বডির যে কোনো পার্ট দিয়ে, মানে এটা এমন জায়গায় থাকে এই যে কোমর হাইটের উপরে থাকে আর কি, মানে হাত হোক, পিঠ হোক, কনুই হোক, শরীরের যে কোনো অঙ্গ, মাথা দিয়েও তুমি ধাক্কা দিয়ে এটা খুলে ফেলতে পারো। মানে এটার নামই হচ্ছে প্যানিক বার। মানে একটা প্যানিকড অবস্থায় মানুষ কি করবে? এখানে যদি তুমি সিটকিনি লাগাও অথবা ডোরে যদি লক লাগাও, যেটা আমরা ইউজুয়ালি দেখি পুশ, এগুলি টানতে খুলতে ভিতরে জ্যাম হয়ে যেতে পারে, কিছু পারবে না। এটা দরজার এপার ওপার, দরজার এপার ওপার এরকম একটা থাকে প্যানিক বার। তো সেই প্যানিক বারটা তুমি সিঁড়ির দিক থেকে কিন্তু চাপ দিতে পারবে না, কারণ ওটা ভিতরের সাইডে। তো নর্মালি এটা ধরে নেওয়া হয় যে সিঁড়ির দিক থেকে কেউ ঢুকতে পারবে না, কারণ হচ্ছে যে সিকিউরিটির একটা ব্যাপার আছে। এরকম পুরা সিঁড়ি ভরে ভরে যদি এরকম দরজা থাকে, এবং দরজাগুলিতে যদি দারোয়ান বসে রাখতে হয় মুশকিল, তো সেই জন্য সিঁড়ির দিক থেকে ওরা ঢুকতে পারে না। আর অপোজিট থেকে কেউ আসতে গেলে চাপ দিয়ে বেরোতে পারে, কিন্তু তুমি বিল্ডিংয়ে যদি লোক দেখে শুনে ঢুকাও, মানে এমন এমন পোস্ট দিয়ে ঢোকা যেসব পোস্টের সিকিউরিটি গার্ড আছে, তাহলে বিল্ডিংয়ে তো অনলি অথরাইজ পারসন ঢুকবে, ঢুকলে তারা বিপদে পড়লে এদিক দিয়ে বেরোয় যাবে, সমস্যা নেই। তো ওখানে তোমার এগুলি যখন বসবে, দেখো টপ অফ দ্য স্টেয়ারওয়ে অ্যান্ড মেইন ল্যান্ডিং, এ কথাটার মানেটা বোঝার চেষ্টা করো। টপ অফ দ্য স্টেয়ারওয়ে অ্যান্ড মেইন ল্যান্ডিং, এখানে একটা ক্রস দেওয়া, মানে এই সাইডে না। তোমরা জানো এই সাইড মানে কোন সাইড? সেটা হচ্ছে, দেখো এই দরজা দিয়ে বোঝা যাচ্ছে যে এটা একটা ফ্লোর। দেখো এটা এটা একটু বোঝার বিষয় আছে কিন্তু, এই দরজা দিয়ে বোঝা যাচ্ছে কারণ দরজা তো তোমার ছাদে ঝুলে না, দরজা ছাদের থেকে একটা জায়গা ছেড়ে দিয়ে ফ্লোরে, তার মানে দিস ইজ এ ফ্লোর। তাহলে এখান থেকে যদি সিঁড়ি শুরু হয়, দিস ইজ কল্ড, এটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট ল্যান্ডিং। এখানে তো দুটো ল্যান্ডিং, মানে এটাকে একটা ল্যান্ডিং বলে, এটা হলো স্টেপস, এটা ল্যান্ডিং, এটা স্টেপস, এটা ল্যান্ডিং, এটা স্টেপস, এটা ল্যান্ডিং, এটা স্টেপস। তাহলে তুমি বাকিটা বুঝে নাও। সিঁড়ি যখন ফ্লোর থেকে নামছে, অর্ধেকে যে যে ল্যান্ডিং থাকে ওখানে কোনো সময় লাগানো যাবে না। রুলটা বুঝতে পারলাম? অনেক কথা তো বললাম, এই দরজাগুলির কথা বললাম এই কারণে যে দিস ইজ নট নর্মাল ডোর, অ্যান্ড এই ডোর দিয়ে বোঝাচ্ছে যে এই জায়গাগুলিতে হচ্ছে ফ্লোর আছে, তাহলে ওই ফ্লোরের ছাদে দিতে হবে। এই দেখো এটা হলো ফ্লোর, এটা ছাদে দিতে হবে, এটা হলো ফ্লোর, এটা ইন্টারমিডিয়েট জায়গায় এটা দেওয়া যাবে না। আরেকটা রুল শিখলাম। আচ্ছা, এবার আমি ওই যে বলছিলাম আমেরিকা ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া মানে, বলো বলো। আচ্ছা, ফাইন, ভেরি গুড কোশ্চেন। কারণ হচ্ছে ওইখানে তোমার আলো বাতাস, আলো থাকতে অসুবিধা নাই, আলো থাকতে অসুবিধা নাই, কিন্তু বাতাস থাকলে অসুবিধা আছে। উদ্দেশ্যই হচ্ছে যে ওটার মধ্যে দিয়ে আমার কোনো রকম বিল্ডিংয়ে আগুন টাগুন লাগলে সেই আগুন ওটার মধ্যে যাবে না। বাতাস ঢুকতে দিলে তো আগুনও যাবে, যদি তুমি বাতাস অ্যালাউ করো তাহলে আগুন যাবে। তো ওইটা তোমার মানুষ যখন ওখান থেকে ছোটাছুটি করে বেরোবে তখন ওই সিঁড়ি দিয়ে বেরোবে। সেজন্য সিঁড়িগুলির উদ্দেশ্য হচ্ছে যে ওই সিঁড়ি বা স্টেয়ার কেস যে চেম্বারটা, সেই চেম্বারটা যেন ধোঁয়া মুক্ত থাকে। ওই সময় ধোঁয়ার থেকে সফোকেশন হয়ে মানুষ মারা যায়, সেটা মুক্ত থাকে। তো সেটা মুক্ত করতে গেলে তাকে যদি তুমি নর্মাল আলো বাতাসে খেলা করতে দাও, তাহলে আগুনও তো, আলো বাতাস কোন দিক, আলোতে সমস্যা নেই, আলো তো বাতি জ্বালিয়ে রাখলেই হয়। আর বাতাস টাতাস তোমার বইতে দিলে, তো তখন সেটা হচ্ছে তোমার যেই ফাঁকা দিয়ে সে বইবে, বা মানে আলো বাতাসের জন্য তুমি যে প্রভিশন ক্রিয়েট করবে, ওইটার মধ্যে দিয়ে সব ধোঁয়াও চলে আসবে, সেই জন্য এটা ওরকম থাকে। বাট এখন যদি তুমি প্রশ্ন করো,
এখন যদি তুমি প্রশ্ন করো যে তাইলে তো লোক ওখানে দম বন্ধ হয়ে মারা যাবে কিনা, আসলে এটা ফ্রি ফ্লো অফ এয়ার সেটা ওখানে বন্ধ থাকে, কিন্তু এয়ার ফ্লো আসলে ফোর্স ফ্লো ওখানে থাকে আর কি। সেটা একটা আলাদা সিস্টেম, যে নর্মাল অবস্থায় ওখানে বদ্ধ বাতাসই থাকে, লোকজন তো ওখানে খুব একটা যায় না। কিন্তু ওই একবার ওখানে কোনো জায়গায় অ্যালার্ম বেজে উঠলে এইটার মধ্যে আসলে যেহেতু ওটা এয়ার টাইট অর্থাৎ ফ্রি ফ্লো নাই, তো তখন সেখানে শুরু হয়, মানে ফোর্স ফ্লো, অর্থাৎ কিনা যে ওখানে ধরো আহ, ওইটার মধ্যে দিয়ে বাতাস টেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা, যেটাকে এক্সস্টিং বলে, সেইটা চালু করে দেওয়া হয়। সেটা চালু করলে তখন ওখানে তোমার হচ্ছে, আমি ভুল বলে ফেলছি, টানা না ঠেলা হয়। মানে বাতাসের চলাচলের জন্য তো তুমি বাতাস টানতে পারো বা ঠেলতে পারো। তো যদি টানো তুমি তাহলে ওখানে নেগেটিভ প্রেশার তৈরি করা হয়, আর যদি তুমি ঠেলো তাহলে পজিটিভ প্রেশার তৈরি করে। আশা করি টানা ঠেলাটা বুঝছো। মনে করো যে সিঁড়ি ঘরটা এই সিঁড়ি ঘরটা আমি 3 ডাইমেনশনালে আঁকছি। ধরো সিঁড়ি ঘরটা ধরে মনে করো এই 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 হলো সিঁড়িঘর, একটা মানে সুড়ঙ্গের মতো, মানে ভার্টিক্যাল একটা সুড়ঙ্গের মতো, এই ভার্টিক্যাল। এখন যদি তুমি এই ঘরটা তুমি বলছো যে আমি দেখছি এটা একটু অন্ধকার থাকে আর কেমন যেন থাকে একটা প্রথম কথা হচ্ছে যে আলো জ্বালালে অন্ধকার চলে যাবে ওখানে আলোর ব্যবস্থা থাকে, নর্মালি আলো জ্বালানো হয় না, আলো জ্বালালে অন্ধকার চলে যাবে, কিন্তু ফ্রি বাতাস সেখানে মুভ করতে দেওয়া হয় না। কিন্তু যখন মানুষের মধ্যে দিয়ে চলাচল করবে তখন তুমি মনে করো এইটার বাতাস এটার মধ্যে দিয়ে চালু করলা, এখন বাতাস চালু করলে বাতাস কি ঠেলবা না টানবা? অর্থাৎ এখানে কি এক্সস্ট ফ্যান লাগিয়ে এক্সস্ট ফ্যানগুলি বাইরের দিকে খুলে দেওয়া, বাইরের দিকে খুললে বাতাস এখান থেকে টেনে বাইরে বের করবে। তো বাইরে যদি বাতাস বের করে, বাইরে বাতাস বের করলে এটার মধ্যে নেগেটিভ প্রেশার তৈরি হবে, যেহেতু বাতাস বাইরে চলে যাচ্ছে। তো নেগেটিভ বাতাস তৈরি করলে তখন হয় কি যে এই যে বিল্ডিংয়ের মূল এলাকায় আগুন লাগছে, সেই আগুনটার ধোঁয়া টোয়া এই নেগেটিভ প্রেশারের মধ্যে চলে আসার চেষ্টা করবে। কারণ মানুষ যখন ওই যে প্যানিক বাটওয়ালা দরজা, ফায়ার ডোর যেটা, সেটা ঠেলে ঠেলে ঢুকবে, তখন সেখান থেকে তোমার হচ্ছে একটা অংশ এর ভিতরে চলে আসবে। এটা করা হয় না, এটাকে ঠেলা হয়, মানে হচ্ছে একদিক থেকে ফ্রেশ বাতাস এটার মধ্যে চালু করা হয় আর অন্য দিক দিয়ে সেটাকে বের করা হয়। মাঝে মাঝে কোনো জায়গা থেকে এক্সস্ট করা হয় না, মানে দ্য ফ্যান ইজ নট এক্সস্ট ফ্যান, এগুলি হচ্ছে কম্প্রেসর। এক্সস্টের উল্টা হচ্ছে কম্প্রেসর। কম্প্রেসর দিয়ে এটার মধ্যে বাতাস ঠেলা হয়, ঠেললে এটার মধ্যে পজিটিভ প্রেশার তৈরি হয়। তখন এইখানে মনে করো যে দরজা যেটা আছে, যে দরজাটাকে আমরা ফায়ার ডোর বললাম, ওখানে দেখলে 3টা ডোর, এই ডোরগুলি যে আছে, ওই ডোরগুলি যখন টেম্পোরারি খুলবে ভিতর থেকে বা মানুষ এসে এটার মধ্যে ঢোকার চেষ্টা করলেই খুলবে, ওখান দিয়ে যখন খুলবে তখন এখানে পজিটিভ প্রেশার থাকে, কিছু বাতাস বরং ওই দরজা দিয়ে এই ঘর থেকে বেরোয় ভিতরে ঢুকবে। তো এটা তো ফ্রেশ এয়ার, ভিতরে ঢুকলে সমস্যা নেই। এবার বুঝতে পারছো মেকানিজমটা? হ্যাঁ, এটার উল্টাটা থাকে, এক্সস্টের উল্টা থাকে, মানে কম্প্রেস করা হয়, কম্প্রেস বাতাস এটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় আর কি। তো এখন এটা নর্মাল অবস্থায় চালু রাখা খরচের ব্যাপার না, কারণ ওখানে তো নর্মাল অবস্থায় ওটা ব্যবহারের জন্য না, তো এটা চালু রাখা না, ওটা ওই সময় চালু রাখা হয়। আর যদি তুমি বাংলাদেশের সিচুয়েশন বলো, এগুলি কোনো অবস্থায় কোনোটা কাজ করে না। এখন কাজ করে না, এটা কোনো ইঞ্জিনিয়ারিং সমস্যা না, এটা ডিজাইনের সমস্যা না, এটা মানুষের সামর্থ্যের প্রশ্ন। এবং এরা যতটা তোমার হচ্ছে এটা কাজের জন্য করে তার চেয়ে বেশি হচ্ছে দেখার জন্য করে। কাজের জন্য করার চেয়ে দেখার জন্য করে, মানে হচ্ছে যে হয়তো কিছু রুল আছে এটা না করলে হবে না, তখন এটা করে। কিন্তু এটা কাজ টাজ করুক এটা কেউ চায় না এখানে। তো যার কারণে ওইটা কিন্তু তুমি মেকানিজম তো তোমাকে বলেই দিলাম। হুম, বলেই দিলাম। তোমার একটা বড় সড়ো টাওয়ার ধারে কাছে জানো যে সেটা হলো বনানীতে এফআর টাওয়ারে আগুন লাগলো। তো ওই আগুন তদন্তের কমিটিতে আমি ছিলাম। আমি যে যা দেখেছি সবগুলির অডিও ভিডিও আমার কাছে আছে, যদি সময় পাই তোমাদের এক সময় আমি দেখাবো। দেখো যে সেইখানে যে এরকম একটা ফায়ার সিঁড়ি আছে ওই বিল্ডিংয়ে, ওই ফায়ার সিঁড়ি কোনো কালে ইউজই হয়নি, এটা হচ্ছে ইউজ করার মতো অবস্থায়ও নাই। কোনো কালে ইউজ হয়নি বলতেছি যে বিল্ডিংয়ের এগুলি হচ্ছে ফায়ার ড্রিল হওয়ার কথা, ফায়ার ড্রিল হওয়ার সময় লোকজনকে ফলস অ্যালার্ম দিয়ে ওই সব জায়গা দিয়ে নামিয়ে নিয়ে আসার কথা। তো ওইখানে কোনো ফায়ার ড্রিল হয় না। দ্বিতীয়ত, এত বড় একটা বিল্ডিং, এই সিঁড়িটা সব জায়গায় কন্টিনিউয়াস না, মানে কোনো কোনো ফ্লোরে সিঁড়ির জায়গা দখল করে সেটার মধ্যে নামাজের জায়গা বানিয়ে বসে আছে, অথবা জুতার র্যাক ট্যাক রেখে দিছে এবং ওই ফ্লোরের দরজা বন্ধ করে দিছে। তো ওখান দিয়ে মানুষ ওই সিঁড়ির মধ্যে ঢুকতেই পারবে না। তার মানে ওই সিঁড়িটার মধ্যে কেউ যদি তার ফ্লোর থেকে ঢুকে যেত তাহলে তার বাঁচাচ্ছে, তার মধ্যে মরে থাকার ব্যবস্থাই ছিল সবচেয়ে বেশি। বুঝছো কিনা? যে সেটা একটা বিল্ডিংয়ে ওই দরজাগুলি তো প্রত্যেক ফ্লোরে ফ্লোরে খোলার ব্যবস্থা থাকতে হবে।
এবং সেটা হচ্ছে টপ টু বটম তো কন্টিনিউয়াস থাকতে হবে, তো টপ টু বটম ওটা ডিসকন্টিনিউয়াস এবং বিভিন্ন ফ্লোর থেকে ওখানে ঢোকাও যায় না। তো ভাগ্যিস ওখানে ফায়ার ড্রিল হইতো, মাঝে মাঝে অ্যালার্ম বাজাইতো, এবং অ্যালার্ম বাজালে ওখানকার যারা লোকজন ছিল তারা হচ্ছে সিঁড়ি দিয়ে কখনো নামতো না, কারণ তারা জানে যে বিল্ডিংয়ের ডিজাইনে এই সিঁড়ি ছিল না এবং এই বিল্ডিংটা আসলে কমপ্লাই করে না। তো এই জন্য এই সিঁড়ি দিয়ে নামলে সে সিঁড়ির মধ্যেই মরে পড়ে যাবে, সেই জন্য ওরা কখনো নামতো না। তো আমি যখন শুনলাম, মানে আমি যখন টেলিভিশনে দেখলাম যে ওই বিল্ডিং থেকে ইভেন মহিলারা পর্যন্ত বাথরুমের গ্রিল ভেঙে পাশের বিল্ডিংয়ে চলে গেছে এবং তারা জীবিত আছে, সো আমার দারুণ কিউরিসিটি হয়েছে। তো কিউরিসিটি হলে আমি ওই বিল্ডিংয়ে ঢোকার পরে যেই কোম্পানিতে এইটা করেছে আমরা, এই যে আমরা টেকনোলজি একটা আছে দেখবো, ওয়াইফাই সার্ভিস দেয়, মানে ইন্টারনেট সার্ভিস দেয়, সেই কোম্পানির লোকজনকে, যেহেতু আমি তদন্ত কমিটির মেম্বার, মানে হচ্ছে তো পুরা বিল্ডিংয়ের অথরিটি দিয়ে সব কিছু আসলে ডাকানো সম্ভব ছিল, তাই ডাকিয়েছি ওদের, ওই দিন ওখানে থাকতে বলেছি ফিল্ডে। তারপর ওখানে যেয়ে আমি ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আপনারা সিঁড়ির মধ্যে না যেয়ে এইগুলি ভাঙ্গার বুদ্ধি আপনাদের কিভাবে আসলো? তো তারা বলল যে আমরা আসলে ফায়ার ড্রিল হওয়ার কারণে আমরা হচ্ছে আমাদের কোন দিক দিয়ে বাঁচতে হবে সে সমস্ত পথ আমরা নিজেরা চর্চা করে রাখছিলাম। আমি বললাম মানে এটা কীভাবে, কীরকম একটা বিষয় হলো? বলে যে বিল্ডিং তো আমাদের না, বিল্ডিং এলা তো এখন এটা কমপ্লাই করে না, কিছু করে না, তো আমরা এখন কি করব? তো সেই জন্য তারা করছে কি, বিল্ডিংটার অপোজিট সাইডে একই ফ্লোর সংলগ্ন পাশের বিল্ডিংয়ে অফিস ভাড়া নিছে, সেই অফিসটা তাদেরই, ওটাও আমরা টেকনোলজি এটা। এবং তারা ঠিক করছে কখনো আগুন লাগলে এই দিক দিয়ে বাথরুমের ওই দিক দিয়ে গ্রিল ভেঙে ওই বিল্ডিংয়ে ওখানে চলে যাবে। তো ওখানে তারা করছে কি, তখন ওরকম ইয়ের হেলমেট দিয়ে সম্ভবত মোটরসাইকেলের হেলমেট বা কি কি দিয়ে পিটাই পিটাই ভাঙছে, গ্রিল ভেঙে ফেলছে। গ্রিল ভেঙে ওই দিক থেকে যে পাশের বিল্ডিংয়ের সানশেডে তারা নামছে এবং ওই বিল্ডিংয়ের জানালার গ্লাস ভেঙে ওরা ওখানে নিয়ে গেছে। ওই 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 অফিসটা যদি ওদের না হতো, তো ওরা এদের বাঁচানোর জন্য দেরি করতো না, পাশের বিল্ডিংয়ে আগুন লেগে গেছে, তারা তো সব কিছু ফেলে রাস্তায় চলে আসতো। তো এইটা যতটা মজার মধুর গল্প, মানে অ্যাডভেঞ্চারাস, ততটা আসলে না। পুরো অংশটা সম্ভব হয়েছে একটা এক্সিট প্ল্যান তাদের ছিল সেই কারণে। বুঝতে পারছো কিনা? যখনই আগুন লাগছে ওরা ওই নিচতলার দিকে দৌড় না দিয়ে যে মরে যাবো ওখানে যেতে গেলে, কারণ সিঁড়ি মিনিট তো ঠিক নাই কিছু, লিফট বন্ধ হয়ে গেছে, আর যেটা মেইন সিঁড়ি সেখানে তো ধোঁয়ায় ভরে গেছে, ফায়ার সিঁড়ির অবস্থা। তো তখন তারা কি করছে, পাশের বিল্ডিংয়ে ফোন দিয়ে বলছে ওইটার গ্লাস ভাঙবো, আমরা আসতেছি। এভাবে তারা পাঁচজন, তার মধ্যে দুজন ছিল মহিলা, তারা ওই দিক দিয়ে ভেঙে ভেঙে গেছে। কিভাবে আমাদের দেশ চলে বুঝতে পারছে তো, যে বললাম যে এটা সিঁড়ি করছে, কেন করছে? বিল্ডিংটা পাস করতে গেলে ওরকম এত বড় বিল্ডিংয়ে একটা মেইন সিঁড়ি ছাড়া একটা ফায়ার সিঁড়ি লাগে, লাগছে, করছে। মানে এটা যারা তদারকি করে আর কি, অর্থাৎ রাজুক যারা হচ্ছে প্ল্যান পাস করিয়েছে, তারা হচ্ছে সবচেয়ে বড় দায়ী। আর মালিক যে, সে তো দায়ী বটে, এটার সাথে ডিজাইনের সাথে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়াররাও দায়ী। এটা তো বিল্ডিং অ্যাপ্রুভালই পাওয়ার কথা না, এটা যে অবস্থা আর কি। তারপরেও যারা ব্যবহার করেছে, ওখানে কিন্তু লোক মারা গেছে কম ইয়ার থেকে, আরে কি না বলে, পুরানো ঢাকায় যেটা হলো নিমতলিতে আগে হয়েছিল তার ইয়েটা কেমিক্যাল থেকে, এরপরে আর একটা হলো না, যে একই বছর তো হলো দুটো। আরে ওটা ওটা বোধহয় নিমতলি না, পরেরটা তো নিমতলি না, কি বাজার যেন, আরে জায়গা ওটা পরে বলা যাবে। ওটাও আমি গেছিলাম, ওই যে ওটার যে ওটা একটা পারফিউমের দোকান থেকে বাস করেছে তোমার, মানে তোমরা পারফিউম কিনো না, বলে যে হ্যান দেশ এই দেশ সেই দেশ, সব তো আসলে এখানে ভরে উচ্চ বোতল থেকে, পুরানো ঢাকা এখানে বলে যে লালবাগ, চকবাজার থানার পিছনে, চকবাজারই বলতে পারো তুমি ওটাকে, ওটা চকবাজারেই আগুন লাগলো না, ওটাই অনেক লোক মারা গেল। তো ওখান তুলনায় এফার্টটা অনেক কমছে। তাই বিষয়টা কি দাঁড়ালো, যে তোমার এই ধরনের সিঁড়িগুলি এরা বানাই হচ্ছে যে বিল্ডিং পাস করাতে গেলে একটা বানাতে হবে, তাই আর কি, মানে কোনো মতে আর কি নামটা রাখা, কিন্তু এটা যে ওটা কার্যকর কিনা সেগুলি আসলে দেখা হয় না। দ্যাটস ওয়াই এই প্রবলেম, যে তোমার ওটা ইউজ করা যায় না। ওটা কিন্তু নর্মালি ইভেন আমেরিকায়ও এই বিল্ডিংগুলি কিন্তু নর্মাল অবস্থায় খুব মানে হাইলি আলো বাতাসালা ঘর কিন্তু থাকে না নর্মাল অবস্থায়, এটা তো ব্যবহার করবে না কেউ, ওরকম থাকে না। কিন্তু যখনই সমস্যা হয় অটোমেটিক ওখানে আলো বাতাসের ব্যবস্থা হয় আর কি।
মানে ওই যে কম্প্রেসড এয়ার মধ্যে ছাড়া হয় আর হচ্ছে আলো জ্বলে ওঠে। আলোটা কিন্তু যে কোনো লোক যে কোনো সময় জ্বালাতে পারে, ওখানে তো পাশেই সুইচ থাকে আর কি, যে কোনো সময় যে কোনো লোক আলো জ্বালিয়ে সেটা করতে পারে। কিন্তু কম্প্রেসরটা চালানোর সুইচ তো ওখানে থাকে না, ওটা হচ্ছে ফায়ার যে ফাইটিং সিস্টেম ওই সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড থাকে, তখন কম্প্রেস ইয়ে করে। সো আলো বাতাস দেখোনি তার মানে যেখানে আছে ওই ডিজাইনটা ঠিক নাই এটা বলা যাবে না। আমি তো বললাম যে আমাদের দেশে অনেকগুলি ডিজাইন ঠিক থাকে না, কিন্তু তুমি যেখানে দেখছো এমন হতে পারে যে ডিজাইনটা ঠিকই আছে কিন্তু আলো বাতাস পর্যাপ্ত তুমি পাও নাই দেখে মনে হচ্ছে যে এরকম কেন। আলো বাতাস পর্যাপ্ত না দেখেও ডিজাইনটা ঠিক থাকতে পারে। ডিজাইনের ক্ষেত্রে দেখা দরকার যে ডাইমেনশন কত, অনেকগুলি লোক একসাথে নামতে পারবে কিনা, সেখানে কম্প্রেসড এয়ারের ব্যবস্থা আছে কিনা, আর হচ্ছে আলো আছে কিনা। আলোটা অল টাইম জ্বালার দরকার, জ্বলে থাকার দরকার নেই। ঠিক আছে। উম, এরপরে আমরা যাচ্ছি আরেক ধরনের ডিটেক্টরে, যে মাল্টির কথা বলছি তো। তো ওখানে তো ছিল যে কার্বন মনোক্সাইড আর বাকি দুইটা হেট আর এছাড়াও দেখো আরেকটা থাকে যে বিম টাইপ স্মোক ডিটেক্টর। এখানে মনে রাখতে হবে যে দ্য ডিটেক্টর ইজ স্মোক ডিটেক্টর বাট ইট ইজ বিম টাইপ। তো এখন এই বিম টাইপ কথাটা কোত্থেকে আসলো? এই বিম মানে কিন্তু বিল্ডিংয়ের যে বিম থাকে সেটা না, এখানে আবার ভুল বুঝো না। বিল্ডিংয়ে বিম থাকে হচ্ছে কলাম হচ্ছে নিচ থেকে উপরে উঠে, আর বিম হচ্ছে হরিজন্টালি একটা কলাম থেকে আরেকটা কলামে লাগানো থাকে। সো বিম টাইপ মানে হচ্ছে বিমের মধ্যে লাগাই দিবা তা না। এই বিম মানে হচ্ছে এখানে লাইট বিম বা ডিটেক্টর বিম বা লেজার বিম বা সামথিং লাইক দিস, এই অর্থে বিম ইউজ করা হয়। সেটা কেন লাগাচ্ছি দেখো এখানে, কনসিস্ট অফ লাইট ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার দ্যাট আর মাউন্টেড অ্যাট অ্যাবাউট 100 মিটার অ্যাপার্ট। আচ্ছা, তো এইখান থেকে তোমাদের বাকিটা বুঝতে সুবিধা হবে। যে তোমরা যদি স্মোক ডিটেক্টরে ব্যাক করো, সেখানে দেখবা যে সার্কেলটা হয় হচ্ছে 15 মিটার ডায়া বা 7.5 মিটার রেডিয়াসের সার্কেল। এই সার্কেলের মধ্যে সর্বোচ্চ হাইটে সর্বোচ্চ সাইজের যে স্কোয়ার সেটা হচ্ছে 10.6 সাইডের। সেই জন্য আমরা একটা থেকে আরেকটা 10.6 অ্যাপার্ট রাখি। এই যে কিন্তু তুমি যে এটা রাখবা, মনে করো বসুন্ধরা সিটিতে তুমি ঢুকে গেলা, ঢোকার পরে ঢুকেই যে বিশাল বড় ফাঁকা জায়গা, ওখানে তুমি ছাদ কোথায় আর কোথায় তুমি এই যে 100 মিটার সরি এই 10.6 মিটার পরে পরে লাগাবা, ওই জায়গাটা চিন্তা করো যে ছাদ তো 10 ফুট উপরে থাকার কথা ছিল, নাই। তাহলে সেখানে তুমি কি করে ওই 100 ফুট পর পর দিবা? এটা একটু চিন্তা করে দেখো, সেটা দিতে পারবা? তো সেই জন্য সেখানে যদি তুমি আচ্ছা, এখানে এই কথাটা আসলো কেন যে ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার? তোমাদের মনে আছে কি না যে আমি বলছিলাম যে অপটিক্যাল ডিটেকশন হয়, তো সেখানে কিন্তু ট্রান্সমিটার রিসিভার থাকে। এই যে এতটুকু একটা স্মোক ডিটেক্টরের মধ্যেই যে এর মধ্যে ট্রান্সমিটার রিসিভার থাকে এবং স্মোকের পার্টিকেল এর মধ্যে ঢোকার পরে ওরা বাধাগ্রস্ত হয়, সো এটাকে বাজিয়ে ওঠে। এখন হচ্ছে গিয়ে এইরকম জায়গা যেখানে ছাদে ওগুলি বসানোর জায়গা নেই, সেখানে তোমার প্রয়োজনে ট্রান্সমিটার এবং রিসিভার 100 মিটার দূরে দূরে বসানো হয়। ওকে, 100 মিটার দূরে দূরে বসানো হয়। তো ওইখানে তোমার হচ্ছে এখানে যেমন একটু দেখানো হয়েছে যে মনে করো যে তার একটা ট্রান্সমিটার এন্ড, এটা হলো রিসিভার এন্ড, এবং ওইখানে তোমার যে ডিস্টেন্সটা নর্মালি হওয়ার কথা ছিল ওইটার চেয়ে অনেক দূরে হলেও সে এটা করতে পারবে, বিকজ আমরা এখানে একটু ওটাকে মডিফাই করছি। যে এগুলো নর্মাল সাইজ, এই যে দেখো এই যে বিমের ডিটেকশনের সাইজ কিন্তু এখানে বলা আছে, এখানে বলা আছে। সো আমি ওটার যে এক্সাম্পলটা দিলাম সেটা এখানে আর একটু এঁকে দিই, এখানে 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 এঁকে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যে মনে করো একটা স্মোক ডিটেক্টরের ভেতরে স্মোক ঢোকার পরে তার নিজস্ব সেন্সর, দ্যাট ইজ রিসিভার এন্ড ট্রান্সমিটার, এটা বাধাগ্রস্ত হয়ে সে বলতো যে এখানে একটা স্মোক আছে। এখন আমরা ছাদে এটা বসাইতে পারছি না, দেন হোয়াই নট তুমি চিন্তা করো যে চোখের সামনে যেটা দেখছো ওটা চিন্তা করো যে বসুন্ধরা সিটিতে তুমি গেলা, গিয়ে এইটার এক সাইডে তোমার হচ্ছে গিয়ে একটা রিসিভার বসানো হলো, এটার মধ্যে কোনো ট্রান্সমিটার নাই, আর অন্য সাইডে বসানো হলো আর একটা রিসিভার, এটার মধ্যে কোনো ট্রান্সমিটার নাই, এখানে কোনো রিসিভার নেই, এবং এইখানে তোমার হচ্ছে অপটিক্যাল সিগন্যাল, সেটা তোমার হচ্ছে ইনফ্রারেড হতে পারে, লেজার হতে পারে, যা ইচ্ছা হোক, নর্মাল আলো হলে হবে না, কারণ এখান থেকে তো নর্মাল আলো ঘিস ঘিস করতেছে। নর্মাল আলো রাতের বেলা হলেও অন্যান্য বাতি জ্বলবে, নর্মাল আলো মানে যেটাকে আমরা বলি যে
সোলার স্পেকট্রাম, এই ভিজিবল লাইট নিলে হবে না। তো আমরা এখানে নিতে হবে ইনফ্রারেড, যেটা ইনভিজিবল লাইট, এবং লেজার, এরকম কিছু একটা। তা কি হচ্ছে দেখো, এখান থেকে এখানে আমি সিগন্যাল পাঠাচ্ছি। এখন এটা মনে করো সেন্সরগুলি আমি বসালাম মাটি থেকে, হতে পারে 10 ফুট না হলে 15 ফুট দূরে বসালাম, তার তো কোনো সমস্যা নেই। কিন্তু এই ডিস্টেন্সটা ওখানে তো ছাদটা যেহেতু নাই, তাহলে অনেক দূরে আছে, বাট দে আর অ্যালাইন্ড। এবং এরকম কয়টা বসাতে হবে, জায়গা যত চওড়া তত বসাতে হবে আর কি। সো লাইট বিম একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, কোনো কারণে এখানে কোনো অগ্নিকাণ্ড হলে ধোঁয়াটা যে উপর দিকে উঠতে থাকবে তখন এগুলি বেজে যাবে। সো দিস ইজ দ্য আইডিয়া অফ তোমার হচ্ছে বিম টাইপ ডিটেক্টর। এবং খেয়াল করে দেখো, দিস ইজ নট হিট ডিটেক্টর, ইট ইজ হচ্ছে স্মোক ডিটেক্টর। এই যে জন্য এখানে এটা দেওয়া হয়েছে, দেখো বিম টাইপ স্মোক ডিটেক্টর, মানে নর্মাল স্মোক ডিটেক্টরের একটা ইউনিটের মধ্যেই তোমার হচ্ছে রিসিভার ট্রান্সমিটার থাকে, আর এখানে হচ্ছে এক সাইডে রিসিভার থাকে আর এক সাইডে ট্রান্সমিটার থাকে, এবং তাদেরকে প্রয়োজনে 100 মিটার দূরে বসানো যায়। আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট। সো যখন তোমাদের এই ধরনের প্রবলেম আসবে, দ্য সলিউশন ইজ বিম টাইপ। এখন তুমি বসুন্ধরা সিটির বাইরে চলে যাও, এরপরে তুমি দুনিয়ার বিভিন্ন জায়গায় তুমি ঘুরো, যে মলগুলিতে এরকমই থাকে। সো ওখানে আছে, এই ছাড়া আছে তুমি অডিটোরিয়ামে যাও, অডিটোরিয়াম দেখো ছাদ অনেক উঁচুতে থাকে। সো এগুলিতেও দুই সাইডে বিম টাইপ বসানো যায়। ওকে, দেন যাও অ্যাসপিরেটিং স্মোক ডিটেক্টর। তো অ্যাসপিরেটিং স্মোক ডিটেক্টর হচ্ছে, এটা স্মোক ডিটেক্টর কিন্তু স্মোককে আমরা শুরুতেই গাইড করব পাইপের মধ্যে দিয়ে, বুঝতো কিনা? এটা কেন করতেছি দেখো, ধীরে ধীরে আমরা স্কোপ বাড়িয়েছি। একটা হচ্ছে যে আমার একটা ডিটেক্টরের মুখের মধ্যে যে স্মোক পড়বে, আর একটা করেছিলাম যে ডিটেক্টরের মুখ সে খুঁজে পাবে না, বিকজ ছাদ এত উপরে যে স্মোক যদি এভাবে উপরে উঠতে 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 ওই ডিটেক্টরের মুখে যায়, তার আগে অনেক ক্ষতি হয়ে যাবে। কারণ ওখানে চিন্তা করো, ওটা হচ্ছে তোমার 8 তলা, এই বসুন্ধরা সিটি, সে 8 তলার উপরে যে ছাদ আছে, সেই ছাদের মধ্যে যদি তুমি ওটা বসাও, কোনো একটা ধোঁয়া ওখানে যদি উঠে যায়, ওই 8 তলার মাথায় পৌঁছতে পৌঁছতে এদিকে আগুন তো ছড়িয়ে পড়বে। সো আমরা তখন কি করলাম, ডিটেক্টরের মুখে যদি আমি স্মোক দিতে চাই বা ডিটেক্ট করাতে চাই, সেটা আমি ওই হাইট অফ দ্য ফ্লোর, এটাকে আমি 10-এই সীমাবদ্ধ রাখি, 10 ফুটে বা 9 ফুটে। কিন্তু এটা অনেক বড় হলে আমি গেলাম বিমে। এখন হচ্ছে আরও ছড়ানো, এত ছড়ানো যে সেখানে ছাদ নাই, তো ওখানে আমি এই বিম টিম দিয়েও পারবো না, এটা খুব হজবরল হয়ে যাবে। তো ইন দ্যাট কেস আমি আসলে একটা পাইপিংয়ের ব্যবস্থা করতে পারি, যেই পাইপের মুখ দিয়ে যদি স্মোক ঢুকে, তার অন্য প্রান্তে ডিটেক্টর থাকবে এবং সে এটাকে বুঝে ফেলবে। সো দ্যাট ইজ কল অ্যাসপিরেটিং স্মোক ডিটেক্টর। ওকে, ছবি একটু দেখাই, এই যে এখানে দেখো, যে এই যে তোমার এখান দিয়ে একটা পাইপ চলে গেছে, এই যে দেখো, এই যে এই হলো অ্যাসপিরেটিং ডিটেক্টর ইউনিট। এই যে এটাকে বলতেছে ডিটেক্টর ইউনিট। আর এইটা 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 সেগুলি হচ্ছে স্যাম্পলিং পাইপ ওয়ার্ক। এখানে স্যাম্পলিং কেন বলতেছে, বলতেছে যে আমি এই বিভিন্ন জায়গায় আমি স্মোক ডিটেক্টরের যে সিঙ্গেল ইউনিট এটা বসাতে পারছি না, বিকজ দ্য ভাস্ট এরিয়ার জন্য। কিন্তু ওর মধ্যে দিয়ে আমি একটা পাইপকে টেনে নিচ্ছি, পাইপের গায়ে কীরকম ছিদ্র থাকে, যে বড় করে দেখানো হচ্ছে দেখো। এই মানে এই পাইপটার ক্রস নিলেও কিন্তু এরকমই দেখবা, এই পাইপটা নিলেও এরকম দেখবা। সব তো দেখানোর দরকার নাই। মানে আমার যে ডিটেক্টর ইউনিটের মধ্যে অনেক জায়গা থেকে পাইপ এসে লাগছে, যে কোনো একটা পাইপের গাত্র বর্ণটা দেখো, সেখানে হচ্ছে ছিদ্র করা আছে, ওটার মধ্যে দিয়ে স্মোকের পার্টিকল ঢুকে ঢুকে সে তখন একবার ঢুকে গেলে সে তখন কি হবে, এই দিক দিয়ে এসে তখন এইটার মধ্যে ডিরেক্টেড হবে। অনেকের কাছে মনে হবে যে সেই 10 তলা বা 8 তলা ছাদের উপরে ডিটেক্টর বসালে। 1 মিনিট, একটু ফোন ধরে নিই। হ্যালো, মনে হয় না। জি স্যার, শোনা যায়।
हेलो सर। हेलो हेलो। ওকে, ওয়েলকাম ব্যাক। এটা তো মেকানিজমটা বুঝতে পারছো, যে পাইপ থেকে ওভাবে যায়, কিন্তু কথা হচ্ছে যে যদি আমরা বিম টাইপের যে কারণে করি, যে বিম না করলে অনেক উপরে যে ডিটেক্টরে ডিটেক্ট হয়ে সময় লেগে যেত। তো এখানেও এই পাইপ দিয়ে যে ছিদ্রগুলি আছে এটার মধ্যে স্মোক যাবেই, এবং সেই স্মোক এখানে আসবেই, এর কোনো গ্যারান্টি আছে কিনা। সে কারণেই এখানেও তোমার হচ্ছে ভ্যাকুয়াম রাখা হয়, অর্থাৎ সাকশন হয়। এটার মধ্যে একবার সাকশনের কারণে সে নর্মালি বাতাস টানতে থাকে, কিন্তু বাতাস কিন্তু ডিরেক্টর ডিটেক্ট করবে না। ডিরেক্টর ডিটেক্ট করবে হচ্ছে ধোঁয়া। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট, মানে যে কোনো জায়গায় আগুন লেগে যাক। আচ্ছা, এরপর আস্তে আস্তে এইসব জায়গায় কোথায়, যে যেখানে আমি যদি এগুলি যদি আমি বসাতে পারি, তো আমি কেন আহ, আমি ডিটেক্টর বসাতে পারবো না? তো তোমরা বুঝতে পারছো যে এই পাইপ যে কোনো জায়গায় বসানো যায়, আসলে ফাঁকা জায়গার মধ্যে দিয়ে কিন্তু পাইপ টেনে নিয়ে যাওয়া যায়, এটা সমস্যা না। সাপোর্টের দরকার, তো ভালো পাইপ ইউজ করলে দুই সাইডে সাপোর্ট দিলে অনেক দূর পর্যন্ত তাকে নিয়ে যাওয়া যায়, কিন্তু ডিটেক্টরগুলিও আমরা বসানো যায় না। উৎকৃষ্ট এক্সাম্পল বলি, মানে আমরা কাজ করেছি, ডিজাইন বসানো আছে, এরকম জায়গাও আছে আমাদের দেশেই আছে। এয়ারপোর্টে, এয়ারপোর্টে তুমি দেখতেছো যে অনেক লম্বা টার্মিনাল, ছাদগুলি বেশ উঁচু। তো বিমও করা যায়, এই অ্যাসপিরেশন করলেও কিন্তু হয় আর কি। অ্যাসপিরেশন এই জন্য ওখানে গেলে ভালো করে একটু খেয়াল টেল করো যে পাইপ টাইপ কিছু আছে আর কি। তো তোমার হচ্ছে এভাবে করা যায় বিভিন্ন দেশে। বড় বড় ইয়ে যেখানে সব জায়গায় এরকম ডিটেক্টর বসানো যায় না, সেখানে এই যে অ্যাসপিরেটিং এগুলি দিয়ে করা যায়। সিলিং হাইট দেখো, মানে হচ্ছে যে ছাদ থেকে কত উপরে উঠাতে হয়। তো ওগুলি দেখবা যে মোরল লেস তোমার ওই যে 10-এর কাছাকাছি থাকবে, কারণ ছাদগুলির নর্মাল হাইট হচ্ছে 10 হয়। তো তুমি যদি অন্য বিম বসাও সেটাও তো ওই হাইটেই থাকা উচিত। বিম দিয়ে তো আমরা আসলে ছাদের বিকল্প আমরা করলাম। তো বা অ্যাসপিরেটিং পাইপগুলি কোথায় দিয়ে যাবে, তো সেগুলি কিন্তু সব একই হাইটে হবে আর কি, ওই 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 কাছাকাছি টাইপের। তো এখানে দেখো যে হিট ডিটেক্টর হচ্ছে 7.5 থেকে 9-এর মধ্যে দেওয়া যায়। কার্বন স্মোকের কার্বন মনোক্সাইড এটা 10.5, মানে এর চেয়ে কম দিলে কিন্তু কোনো ক্ষতি নেই, যে কোনোটাই এর চেয়ে কম দিলে ক্ষতি নেই। আচ্ছা, বিম স্মোক দেওয়া যায় 25, মানে 25 মানে কিন্তু এটা এটা কিন্তু সিলিং হাইট বলছে, মানে ভার্টিক্যালি এখানে কিন্তু আহ, আমি এটা পরে ঠিক করবো আর কি। সিলিং হাইট বলা ঠিক না, এটা হলো ভার্টিক্যাল হাইট। সিলিং হাইট আর ভার্টিক্যাল হাইটের ফারাক তো বুঝো। সেটা হচ্ছে যে দুটো একই জিনিস, কিন্তু ভার্টিক্যাল হাইট বললে সিলিং থাকার কোনো প্রয়োজন নেই। এই যে যেমন আমরা বলছি বিম, তো বিম 25 মানে কি, তুমি যদি এখন মনে করো যে 25 ফুট উপরে তোমার হচ্ছে, ফুট না মিটার উপরে, ওখানে কি দিচ্ছি আমরা, একটা হচ্ছে ছাদ দিচ্ছি, তা তো না, ইট ইজ নট ছাদ, এটা হলো একটা কাল্পনিক জিনিস আর কি। আর অ্যাসপিরেটিং, এইখানে দেখো অ্যানাদার টাইপ অফ ডিটেক্টর থাকছে ফ্লেম ডিটেক্টর। তো ফ্লেম ডিটেক্টর আমরা যে কাজগুলি এতক্ষণ করলাম সেগুলি দেখো স্মোক, হিট এবং কার্বন মনোক্সাইডের মধ্যে ঘোরাঘুরি করছে। এবং যদি এক জায়গায় সব কিছু থাকে তাহলে আমরা সেটাকে মাল্টি বলি, কিন্তু এই ফ্লেমটা আমরা তখন নামও শুনি নাই। তো ওগুলি কিন্তু হিট অথবা স্মোক অথবা কার্বন মনোক্সাইড। ফ্লেমটা হচ্ছে কেমিক্যাল থেকে আসে, আমরা কিন্তু কেমিক্যাল আগুনের কথা এখনো বলি নাই। কেমিক্যাল আগুনে হয় কি, স্মোক হয়ে তারপর আস্তে আস্তে আগুন বাড়ার এই সুযোগটা থাকে না, হঠাৎ করে আগুন লেগে যায়। ওই হলো ফারাকটা আর কি, কেমিক্যালের ফারাক। ওগুলি কিন্তু মানে স্মোক, একটা কথা আছে না বাংলায় যে অনেক সময় মানে অনেক ধোঁয়ায় আসলে আগুন থাকে না এরকম আর কি, মানে যেখানে ধোঁয়া থাকে সেই আগুনটা লাগতে একটু সময় পাওয়া যায়, আসলে সেখানে ধোঁয়া হয়ে আগুন লাগতে একটু সময় পাওয়া যায়। তো ডিটেকশন সিস্টেমটা একটু কাজ করতে পারে। যেখানে আসলে কেমিক্যাল গোডাউন থাকে যেসব জায়গায়, ওখানে যেটা হয় যে তোমার ওই 3-4 ধরনের ডিটেক্টর কোনো কাজ করবে না, কারণ তোমার স্মোক তৈরি হয়ে তারপর সেটা তোমাকে ডিটেক্ট করতে সময় দেবে, তা হবে না, হট করে ধরে যাবে। সেই জন্য ওই সব জায়গায় আসলে ফিল্ম ডিটেক্টর লাগাইতে হয়। এই ফিল্ম ডিটেক্টর আসলে তার রেঞ্জ হচ্ছে 50 থেকে 65 মিটার, মানে অনেক দূর রেঞ্জ। এবং সে কারণে তুমি দেখবা যে এই রেঞ্জটা আবার আগুনের ফ্লেম বা শিখার উপর ডিপেন্ড করে। এখানে যেমন দেখতে পাচ্ছ যে যদি
আগুনের যে উৎস তার বেস যদি 0.4 স্কোয়ার মিটার হয়, তাহলে ওটা প্রায় 47 মিটার দূর থেকেও কিন্তু এই আমার যে তোমার হচ্ছে ফিল্ম ডিরেক্টর, সে কিন্তু ওটাকে ডিটেক্ট করতে পারবে। কিন্তু ওটা যদি তার অর্ধেক এরিয়া হয়, মানে হচ্ছে 0.2 মিটার স্কোয়ার, তাইলে এটা কিন্তু 37 মিটার দূরে থাকলে সেটা ডিটেক্ট করতে পারবে। আর যদি তার অর্ধেক মানে 0.1 মিটার স্কোয়ার হয় যদি আগুনের বেজ, তাহলে সেটা 27 মিটার দূর থেকে করতে পারবে। আমরা আগে যে 65 মিটার পর্যন্ত বলেছি, 50 থেকে 65, এটা বলেছি তার রেঞ্জ। তার মানে তোমার একটা ক্ষেত্রে এটা হয়তো 65 পর্যন্ত কিন্তু সে নিতে পারবে, সে আমি এখানে আঁকলাম যে এটা 65। বাট ইন দ্যাট কেস আগুনটা কিন্তু একটু বড় সড়ো হতে হবে, মানে একটু বড় সড়ো আগুন না হলে, মানে আগুনের এইটা সোর্স মোটা, মানে তো বুঝছো যে অনেকটা আগুনটা অনেক খানিক জায়গা নিয়ে জ্বলতেছে, হলে তা 65 পর্যন্ত যেতে পারবে। এগুলি কেন কোথায় লাগায়, যে সিঁড়ির ওয়ালের দিকে লাগায়। কিন্তু এসব জায়গায় মনে করো তোমার কেমিক্যাল হয়তো সেটা রং হতে পারে, নানা রকম কেমিক্যাল বস্তু তো চিনো সেগুলো থাকে, ওসব জায়গায় আগুন টাগুন হঠাৎ করে লেগে যেতে পারে। লাগলে সেটা স্মোক ডিটেক্টর, হিট ডিটেক্টর দিয়ে সেটাকে আর ডিটেক্ট করা হয় না, সেটা অর্থহীন, তখন এই ধরনের ডিটেক্টর লাগে। দ্যাট ইজ তুমি যখন যদি ডিজাইন করার কাজে যোগ দাও, তখন তোমার হচ্ছে গোডাউন আসলো, সে এটা একটা ধানের গোডাউন, তো তুমি তো আর এই ফিল্ম ডিটেক্টর দিবে না আর কি। বা একটা বাড়ি হয়, বা একটা অফিস হয়, বা একটা ইন্ডাস্ট্রি হয়, তো আমরা এত ধরনের গোডাউন আমরা ডিটেক্টর আমরা দেখলাম। এটা আসলে ওই কাজ বুঝে বা ব্যবহার বুঝে করা হয়। যেমন এয়ারপোর্টের কথা বলেছি, তারপরে তোমার সিনেমা হল, মল, এগুলি কোথায় কোথায় লাগবে সেটা ওর উপর ডিপেন্ড করে। এখন নতুন টপিক আসতেছে যে অ্যালার্ম সিস্টেম। এটা আজকে আমাদের আর সময় হবে না, আমরা এটা পরের দিন দেখব। ঠিক আছে, আরও কারো কারো কোশ্চেন থাকলে করতে পারো, আদারওয়াইজ আমরা আজকে করছি। কোশ্চেন আছে কিনা বলো। হ্যাঁ বলো। পাইপের রং কি লাল আর কালো? আচ্ছা। পাইপের ডায়ামিটার কি তোমার হচ্ছে মোটামুটি 3 ইঞ্চি 4 ইঞ্চি এরকম? ও আচ্ছা। ওটা পানির পাইপ। না না, নর্মাল পানির পাইপ না, কিন্তু ওটা পানিরই পাইপ। নর্মাল পানির পাইপ অত মোটা থাকে না, আরো আরো সরু থাকে একটা বিল্ডিং এ। তোমার হচ্ছে আচ্ছা যাও, আসল কাজের কথায় আসি। ওইটা তোমার ওইটা হচ্ছে তোমার ওই ফায়ার ফাইটিং এর পানি আর কি। ফায়ার ফাইটিং এর পানি মানে হচ্ছে যে ফায়ার সাপ্রেশন সিস্টেম, যেটা আমরা এখন আসি নাই, একটা ধারণা দিয়েছি তোমাদের, কিন্তু আমি কোর্সের শেষের দিকে, এই স্লাইডের শেষের দিকে পাবে ওইটা। মানে যেই পানি দিয়ে ফায়ার হোস পাইপ চালিয়ে পানি আগুন নিভে দেওয়া হয়, সেই পানির পাইপ ওটা। কিন্তু তুমি বাড়ির নর্মাল পানির পাইপের সাথে তো কম্পেয়ার করতেছো, এই কম্পেয়ার করাটা ঠিক না। কারণ একটা বাড়ি যত বড়ই হোক না কেন, অত বড় পানির পাইপ লাগে না। এটার কারণটা বলি। কারণটা হচ্ছে যে বাড়ির পানির পাইপে ফ্লোরের ভিতর দিয়ে অত বড় পাইপ নেওয়ার প্রয়োজন হয় না। এইটা হচ্ছে গিয়ে যদি কোনো একটা বাড়িতে বা বিল্ডিং এসে যে কোনো কারণ হোক অনেক বেশি পানির দরকার হয়, তো সেটা আন্ডারগ্রাউন্ড দিয়ে সেটা পানির যে ট্যাঙ্কি, সেই ট্যাঙ্কি পর্যন্ত মোটা পাইপ যায়। পয়েন্টটা বুঝো, পানির ট্যাঙ্কি পর্যন্ত পাইপ যায় মোটা। ট্যাঙ্কির পর থেকে যে সার্কুলেশন পাইপ যায়, এই সার্কুলেশন পাইপ কখনো অত মোটা হয় না, কারণ সেটার দরকার নেই। কোনো বাড়িতে যদি অনেক লোক থাকে, তাহলে অনেক বেশি পাইপ দেওয়া হয়, কিন্তু পাইপগুলি সরু সরু থাকে। কারণ অত মোটা পাইপ দিয়ে কী করবে? আমার তো প্রত্যেক বাসায় পানি পৌঁছানো দরকার, আমার তো পানির সাগর বয়ে দেওয়া দরকার না, তো আমার কিন্তু প্রত্যেক বাসায় পানির দরকার। প্রত্যেক বাসায় পানি দেওয়ার জন্য প্রত্যেক বাসা বা এক সারিতে যতগুলি বাসা আছে টপ থেকে উপরের দিকে, ওই সারিতে, সারি বলতে বোঝাচ্ছি ভার্টিক্যালি, যতগুলি দরকার ততগুলি পাইপ দেওয়া হয়, এবং আরেক সারি হলে আরও দেওয়া হয়। তার মানে যদি আমার 100 লোক থাকে, তাহলে আমি যত পাইপ দিব, যে সাইজের পাইপ দিব, আমার কিন্তু ওই বাড়িতে 500 লোক থাকলে আমি সেম সাইজের পাইপ দিব, কিন্তু পাইপের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি হবে। এই যে লোকের সংখ্যা বাড়ছে দেখে পাইপ আমি এত মোটা করে দিব, এটা কিন্তু যে ব্যবহার পানির যে ব্যবহার, মানে যেটা আমরা বলি যেটা আমরা আহ, মানে বাড়ির নর্মাল কাজে ইউজ করি, সেই পাইপের সাইজ কখনোই ইউজারের উপর ভিত্তি করে বাড়ে না, ডিস্ট্রিবিউশন পাইপ। কিন্তু তোমার হচ্ছে সিঙ্ক পাইপ, সোর্স পাইপটা বাড়ে, মানে বাইরে থেকে তুমি যে ওয়াসা থেকে পানি নিবা, অন্য জায়গা থেকে পানি নিবা, সেইটা বাড়ে।
আর ফায়ার ফাইটিংয়ের পাইপটা এরকমই হয়, এই সাইজের, এই যে 3 থেকে 4 ইঞ্চির মতো মোটা মোটা হয়। এটা তুমি যেটা দেখেছো ওইটা হচ্ছে গিয়ে ওই পাইপ, ফায়ার ফাইটিংয়ের পাইপ, পানির উৎস আর কি। আর কিছু? হ্যালো? হ্যাঁ, তোমার ওই বালতিগুলির দুটো উদ্দেশ্য থাকে। একটা উদ্দেশ্য হচ্ছে যে এই বালতিগুলিতে তোমার অনেক সময় তোমার হচ্ছে বালি থাকে, বালি স্যান্ড যেটা, হ্যাঁ, স্যান্ড থাকে। এটা হচ্ছে কি ছোটোখাটো আগুন হলে সে আগুনের উপর স্যান্ড ঢেলে দিলে আগুনটা যদি স্যান্ড দিয়ে যদি আগুনটাকে ঢেকে দেওয়া যায়, অর্থাৎ আগুনের যদি বিস্তৃতি কম থাকে সেটাকে যদি স্যান্ড দিয়ে ঢেকে দেওয়া যায়, তাইলে হচ্ছে গিয়ে অক্সিজেনের টাচে আসতে পারে না বলে আগুনটা নিভে যায়। এই পারপাজে তোমার ওখানে তোমার হচ্ছে ওই বালতিগুলি থাকে। আর অন্য পারপাসটা হচ্ছে যে এই বালতিগুলির ইভেন মানে ছোটোখাটো সোর্স থেকে পানি এনেও কিন্তু এই বালতি দিয়ে পানিটাকে ছিটাই দেওয়া যায়। মানে এখন তুমি ছিটাই দিয়ে পানি থামাতে পারবে, নাকি তুমি হচ্ছে পানিকে বালি চাপা দিয়ে নিভাইতে পারবে, সব কিছুই ডিপেন্ড করে একেবারে আর্লি স্টেজের উপর। এই আগুন যদি ছড়ানো শুরু করে আর আগুনের সোর্স যদি জানা যায়, সেসব ক্ষেত্রে এটাকে একটু সাবধানে ইউজ করতে হয়। যেমন ইলেকট্রিক্যাল আগুন যদি হয় তাহলে তুমি সেখানে অবশ্যই তুমি ইয়ে দিবে না, এই যে এই ধরনের পানি দিবে না, কখনোই না। ইলেকট্রিক আগুনে পানি দিবে না, কিন্তু তুমি বালি দিতে পারো ইলেকট্রিক আগুনে। আর যদি ইলেকট্রিক আগুন আরও ছড়িয়ে পড়ে, ইন দ্যাট কেস তোমার সেখানে কি কি দিতে পারবে তুমি, ওই যে স্টিকুয়েশন দেখছো যে লাল লাল যে গ্যাসের মতো ছড়িয়ে দেয়, এগুলিরও তোমার নিয়ম আছে। এখন নিয়মগুলি তো তুমি মুখস্থ করবা না, আমি এই নিয়মের তালিকা দিয়ে দিব আর কি পরের ক্লাসে, যে সেখানে দেখাবো যে কোন ধরনের আগুন হলে কোন পাইপ দিতে হয় এবং বালতি কেন থাকে, বালতি দিয়ে কী করে, অর্থাৎ বালতি দিয়ে বোধ বালির কাজও হয় এবং পানির কাজও হয়। হ্যাঁ, কিন্তু বালতিতে সাধারণত পানি জমিয়ে রাখা হয় না, পানি দিলে আশপাশে কোনো জায়গা থেকে পানি এনে দিতে হয়। আর যদি আগুন এগুলির লেভেলের উপরে চলে যায়, তখন তোমার হচ্ছে স্টোরে রাখা পানি থেকে বালতি দিয়ে না, সেটাকে তোমার হচ্ছে পাম্পের মাধ্যমে দিতে হবে এবং হোস পাইপের মধ্যে হোস রিলের মাধ্যমে দিতে হবে। যে কথাগুলি বলছি এই কথাগুলি